তোমরা আড্ডা সম্পর্কে কে কী বলতে পারো? আড্ডা জিনিসটা কি, ন্যাচারাল মাইন্ড থেকে? আড্ডা মানে সবাই বন্ধুরা মিলে যখন আড্ডা দেয়। কি দেয়? আড্ডা মানে, আড্ডা দেয় মানে কি? গল্প সল্প হয়, যুক্তিবাদী কথা হয়। যুক্তিবাদী কথা, আচ্ছা। তারপর ওইগুলো হয়, বলতে ছিল। আমরা ক্লাস শুরুর আগে এতক্ষণ যেটা করছিলাম 8 ঘন্টা ধরে, এটাই আড্ডা। বিভিন্ন বিষয় এসেছিলো আমাদের মধ্যে, আলোচনার বিষয়, হ্যাঁ, কখনো এটা তো কখনো ওটা, তো কখনো ওটা, মজা টজা হলো, ঠাট্টা ঠাট্টা হলো। এবং এইখান থেকে আমরা কি পেলাম বলো তো? বেঁচে থাকার একটা আনন্দ। এই আনন্দ দেখো, আমরা কে কী পেলাম আর কে কী হারালাম, এগুলোর যদি অঙ্ক করতে বসি তাহলে দুই দিকেই কিন্তু পৃষ্ঠা ভরে যাবে, এ থামবে না কোনো দিকে। এত এত পেয়েছি, এত এত হারিয়েছি। বাট একটা কোশ্চেন, আমি যেমনভাবে বেঁচেছি, কেউ বেঁচে তো দেখাক। আমি যে আনন্দটা পেয়েছি, কেউ সেই আনন্দ থেকে আমাকে বঞ্চিত করে তো দেখাক। আড্ডার বিষয়টা হচ্ছে এইটা, যে বেঁচে থাকার একটা রসদ। বন্ধুবান্ধবদের মধ্যে আড্ডা হতে পারে, অপরিচিত মানুষদের মধ্যে আড্ডা হতে পারে, দোকানে আড্ডা হতে পারে, কোনো কফি শপে আড্ডা হতে পারে, বিভিন্ন জায়গাতে আড্ডা হতে পারে। কিন্তু একটা জিনিস মাইন্ডে রাখবা, জীবনে আর যাই হোক, নিজের বাড়িতে আড্ডা বসাবা না। নিজের বাড়িতে আড্ডা বসালে কী হবে বলো তো? প্রথম তো পুরুষ মানুষের ক্ষেত্রে খুব ডেঞ্জার ব্যাপার একটা, যে তার বউ ঝাঁটা পিটা করবে। কেন? দুনিয়ার বন্ধুবান্ধবকে নিয়ে এসে তুমি ঘরের মধ্যে এসে আড্ডা দেওয়া বা চা খাওয়া বা ইত্যাদি ইত্যাদি, তো তোমাকে ছেড়ে কথা বলবে। ফলে সেই ক্ষেত্রে আড্ডার যে নিরপেক্ষতা সেটা নষ্ট হয়ে যাবে। ফলে আড্ডার যে একটা গণতন্ত্র আছে, স্বতন্ত্রতা আছে, সেটা নষ্ট হয়ে যাবে। বউয়ের ভয়ে ভয়ে সবসময় আড্ডা তো দেওয়া যায় না, আলোচনা তো করা যায় না। তাই আড্ডার জন্য একটা স্পেশাল জায়গা খুঁজে রাখা উচিত। যেমন ধরো কোনো কফি শপে হোক বা আর কোথাও হোক, ঠিক আছে, সোনার বাংলাতে হতে পারে আড্ডা। এই আড্ডা বলছে, ধরো একটা মাছ, যেটাকে আমরা ইলিশ মাছ বলি, রাইট? সেটা কিন্তু কেবল যে আমাদের দেশেই আছে সে না, ওই একই ধরনের মাছ, একই মাছ কিন্তু অনেক অনেক জায়গাতে আছে, এবং তারা ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নামে ডাকে। প্রশ্ন হলো, মাছটা কি আলাদা হয়ে গেল? নাম বদলে গেল তো না। ফলে আমরা ভারতবর্ষে আড্ডা দিই বা অন্য কোনো দেশে গিয়ে আড্ডা দিই, আড্ডা মূলত আড্ডাই হয়। আনন্দ করা, আলোচনা করা, যুক্তি দিয়ে বা অযুক্তিতে চিৎকার চেঁচামেচি করা, মোটের উপর একটা সময়কে উদযাপন করা আনন্দের সাথে। তবে এর কিছু সুফলও আছে। কুফলগুলোই আমাদের বেশি মাইন্ডে আসে, কী হলো, কিছুই লাভ হলো না। সুফল হচ্ছে একটা বিষয়, হরেক রকম জিনিস আপনি তুমি জানতে পেরে যাও। কারণ কিছু বিষয় আমি জানি, কিছু তথ্য তুমি জানো, কিছু তথ্য ও জানে, সবাই নিজেরটা বলার চেষ্টা করে, এমন স্টাইলে বলে যেন ওই জানে, দুনিয়াতে কেউ জানেই না। এবং সে কোথা থেকে জানতে পেরেছে? অদৃশ্য কেউ যেন ওকে এসে বলে দিয়ে গেল, আর সে জেনে গেল। এমন অদ্ভুতভাবে কিছু কিছু মানুষ নিজেদের কথাগুলোকে উপস্থাপন করে, তাই নয় কি? এই যে বিভিন্ন ধরনের আড্ডা, এই আড্ডা প্রসঙ্গে গল্প করতে চেয়েছে আমাদের লেখক বা প্রাবন্ধিক। কী নাম? সৈয়দ মুস্তাফা আলী। এবার কথা হচ্ছে যে তিনি যখন আড্ডা সম্পর্কে লিখছেন, সেখানে কতগুলো সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাবো, এবং দেখতে পাবো কতগুলো দারুণ দারুণ যুক্তি, কিছু অদ্ভুত শব্দ দেখতে পাবো। এবং তিনি যেখানে আড্ডাটা দিচ্ছেন সেটা সম্পর্কে বলে রাখি, তিনি কিন্তু বহু ভাষাবিদ, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, তিনি বহু দেশ ভ্রমণ করেছেন। তো বহু দেশ ভ্রমণ, দেখো আমাদেরকে পশ্চিমবাংলা থেকে তুমি দক্ষিণ ভারতের যে কোনো একটা জায়গাতে ফেলে দাও, হেভি অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ আমরা যে ধরো তামিলনাড়ুতে আমি গেলাম, ওখানকার মানুষকে আমি যে তামিল ভাষায় কথা শোনালাম, আর ওরা যে এমন অবাক হয়ে আমাদের দিকে তাকালো, যেন কোনো এক নরকে আমরা পৌঁছে গেছি, আমাদের আর স্বর্গে যাওয়া যাবে না। কারণ আমরা সামান্য একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে গিয়ে ওই রাজ্যের ভাষাও পর্যন্ত জানি না স্পষ্টভাবে। হ্যাঁ, দেখছো তো, বাঙালিগুলো হিন্দিও ঠিকঠাক বলতে পারে না, নিজেরই কথা বললাম, তো হিন্দিটাও ঠিকঠাক বলতে পারে না। আর যদি বলে দিলাম আচমকা, তো ঘুরে 3-4 বার দেখবে একটা লোক, যে কী বলে, এত ভয়ঙ্কর কী করে হতে পারে একজন মানুষ। এই মানুষটা, এই যে লেখক আমাদের, ভিন্ন ভিন্ন দেশে ঘুরছে, মানে ভাবো একবার কত ভাষায় তিনি এক্সপার্ট আছেন। ফলে তাদের জন্য সুবিধার, আর আমাদের জন্য ট্রান্সলেটার নিয়ে যেতে হবে একটা, যে কি বললে দেখি তো একটু ট্রান্সলেট করে কী এর মানেটা দাঁড়ালো, বা আমি যেটা বলতে চাইছি সেটাকে ট্রান্সলেট করে দেখি ইংরেজিতে কী দাঁড়ালো, তো আমি ওই ইংরেজিটা বলবো। ট্রান্সলেটার সঙ্গে নিয়ে যেতে হবে বা অনুবাদককে সঙ্গে নিয়ে যেতে হবে। বাট লেখকের সেটা সমস্যা নেই, তিনি যেখানে যাচ্ছেন সেখানে আড্ডা দিতে পারছেন যে কারোর সঙ্গে। তিনি যে জায়গাতে আড্ডা দিবেন, যেটা মূলত এইখানে আলোচনা, সেটা হচ্ছে মিশরের নীলনদ, মনে আছে? মিশরের নীলনদের
তীরবর্তী একটি কফি শপে বসে তিনি আড্ডা দিচ্ছেন। আর সেখানকার তার আশপাশেই কিন্তু অঞ্চলে মক্কা শহর, ফলে সেখানে প্রচুর মানুষ যাতায়াত করে, প্রচুর মানুষ ভিন্ন ভিন্ন দেশ থেকে যাতায়াত করে। মুসলমান যে কেবল ভারতীয় মুসলমান আছে তা নয়, প্রচুর বিভিন্ন দেশে মুসলমান ছড়িয়ে আছে, বিভিন্ন দেশের মুসলমান। যেমন ধরো এই যে আমাদের লেখক, তিনি কিন্তু ভারতীয় বাঙালি মুসলমান, বুঝবা, কিন্তু প্রথম ক্ষেত্রে তিনি নিজের পরিচয় দিতে চাননি, বাঙালি বলে যদি সবাই অবাক হয়ে তাকায় যে এটা আবার কেমন। কিন্তু যখন তিনি বললেন যে আমি বাঙালি, তখন কিন্তু সবাই খুব প্রশংসা করলো, আচ্ছা তুমি গান্ধীর দেশের লোক, গান্ধী মানে এ গাধা গাধী না, গান্ধী, মহাত্মা গান্ধীর দেশের মানুষ, আচ্ছা আচ্ছা, মানে বিশাল একটা সম্মান যেন তিনি পেলেন। তো এই সব বিভিন্ন তথ্য আমাদেরকে জানিয়ে মূলত আমাদের খিদেটা বাড়িয়ে দিবে ভ্রমণ করার এবং আড্ডা দেওয়ার। আর তার পাশাপাশি আরেকটা খিদে আছে, সেটা হচ্ছে ফুকা, সমঝে, যেটা আমরা বলছি এটা ঠিক নয়, তামাকজাত দ্রব্য বর্জন করা উচিত, এটা সেবন করলে ক্ষতি হয়, ইত্যাদি ইত্যাদি। এটা পড়ার পর মনে হবে যে 2-4টা খেলে কোনো মন্দ হয় না, সুন্দর স্টাইলে খেতে হবে, হ্যাঁ, খাবে না। নেক্সট কি বলছে, এবার শুরু হচ্ছে আমাদের প্রবন্ধটা। আড্ডার সম্বন্ধে সম্প্রতি মানে খুব এই কাছাকাছি সময়ের মধ্যে, আড্ডার সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতেও দেখলুম আড্ডা হামলা চালিয়েছে। মানে আড্ডা নিয়ে অনেকে অনেক কথা লিখেছে বিভিন্ন পত্রিকায়, ম্যাগাজিনে। বাংলাতে লেখার পরে দেখা যাচ্ছে ইংরেজিতেও আবার কেউ না কেউ লিখেছে, সেসব তিনি পড়েছেন। চণ্ডীমণ্ডপের ভস্চাজ বলতে ভট্টাচার্য তো বলছে চণ্ডীমণ্ডপ মানে আগেকার দিনে হতো, এখনও হয়, কিন্তু ভালো করে খেয়াল করবা, প্রত্যেক পাড়ায় কম বেশি কিন্তু এরকম হয়, একটা সভা সমিতি হয়, কখনো মহিলা সমিতি, কখনো অকর্মা সমিতি, কখনো বয়স্ক টয়স্ক মানুষরা মিলে সব মিলে দারুণভাবে জটলা পাকিয়ে বিভিন্ন ধরনের গল্প করে। তার মধ্যে সত্যি কথা বলতে সবচেয়ে বেশি থাকে পরনিন্দা, পরচর্চা। আমি অত্যন্ত ভালো এবং আমি সবার সেবা করলাম, আমাকেই কেন এমনটা হলো আমার সাথেই, হ্যাঁ, ভগবান দেখছে, কিন্তু একবার ভাবছে না ভগবান ওর দোষগুলোকেও দেখেছে কোনো না কোনো দিন, ঠিক আছে। তো এই যে আলাপ আলোচনাগুলো হয় সেগুলো মূলত আগে চণ্ডী মণ্ডপের তলায় হতো, বিভিন্ন চণ্ডী মণ্ডপ, কোথাও চণ্ডী মন্দির আছে, তার আশপাশের জায়গায় হয়তো গাছ টাছ আছে, তার আশপাশের জায়গাতে ছায়ের মধ্যে জটলা পাকিয়ে গল্প গুজব এইগুলো আড্ডা টাড্ডা হতো। এবং জমিদার হাভেলির মৌলবী যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন, আমার তাতে আনন্দই হলো। মানে বুঝলা, মানে জমিদার হাভেলিতে বসেও কিন্তু অনেক সময় আলাপ আলোচনা আড্ডা এগুলো হতো, কিন্তু ওগুলোর জন্য দিনের সাথে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। ওই আড্ডা নিয়ে কথা বলতে চাইছে ইংরেজরা, অর্থাৎ ইংরেজরা যে কথা বলতে চাইছে সেটা স্টেটসম্যান, বুঝতে পারছো, ম্যাগাজিন বা তুমি নিউজ পেপারে কথা বলতে পারো, সেখানে যখন লেখাগুলো প্রকাশ হচ্ছে, তার মানে কি আমাদের ওই জমিদারি হাভেলি থেকেই কিন্তু আড্ডা প্রসঙ্গটা ধীরে ধীরে ইংরেজদের সেই স্টেটসম্যান অফিসে ঢুকলো, কোট প্যান পাতলুন পরে খবরটা যেন ঢুকছে, আর তারপরে সেখান থেকে আড্ডা বিষয়ে ইংরেজরাও বিভিন্ন কথা লিখছেন। কিন্তু এই সম্পর্কে একটি বিষয়ে আমার কিঞ্চিত বক্তব্য আছে, কিঞ্চিত মানে হচ্ছে সামান্য, বলছে এই আড্ডা বিষয়ে আমার সামান্য বক্তব্য। সাবধান, এই প্রাবন্ধিকদেরকে দেখে খুব সাবধান হওয়া উচিত, লেখকদেরকে দেখে, কারণ এরা বলবে আমি কিঞ্চিত বলবো, কিঞ্চিত বলে 3-4 পাতা শেষ করে দেবে। কিঞ্চিত বলতে চাইলো না, দেখো পাতাটা উল্টে কত বড় করে দিয়েছে, 1, 2, 3, 4, কোনো মনে হয়? একটু বলতে চাইলো, বলতে শুরু করলে তো বলেই যাচ্ছে। আর আমাদের কি কষ্ট বলো, না এত বড় বড় লিখতো, না এত কষ্ট করে তোমাদেরকে পড়তে হতো। বলছে আড্ডাবাজরা বলতে চান বাংলার বাইরে নাকি আড্ডা নেই। হ্যাঁ, এইখানে একটা কথা বলছে, যারা আড্ডা দেয় তারা বলে বাংলার মানুষরাই যত আড্ডা দেয়, বাইরের মানুষরা আড্ডা দেয় না। কথাটা ঠিকও আবার ভুলও। তুলনা দিয়ে নিবেদন করছি, সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা, বুঝলা, ওই যে পাঞ্জাবের পাশ দিয়ে আমাদের কাশ্মীরের পাশ দিয়ে যে গেছে সিন্ধু নদ, সেখানে যে সবথেকে প্রিয় মাছটা ওখানকার, সেটার নাম হচ্ছে পাল্লা। তাহলে সিন্ধু নদের এলাকায় ওই মাছটার নাম পাল্লা। অতি উপাদেয় মৎস্য, অত্যন্ত ভালো মাছ। নর্মদা উজিয়ে ভরত শহরে, অর্থাৎ এই গুজরাটের কাছে, ভরত শহর কোনটা, যেটা গুজরাটের একটি শহর পশ্চিম ভারতে, নর্মদা নদী, সেখানে যে মাছ ধরা পড়ে তার নাম হচ্ছে মদার, সেটা সেখানকার উপাদেয় মাছ মদার। আর গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালি আকুল উতলা করে তোলে তার নাম ইলিশ, মানে বুঝলে, বাঙালিরা ওই মাছকে বলছে ইলিশ। খট্টা, মাফ কিজিয়ে, মজা করে বলছে আমাকে মাফ করবা, আমি খট্টাতে বলছি। খট্টা মুলুক মানে হচ্ছে বিহার এলাকা। বিহার এলাকায় পৌঁছানোর পর তার নাম হয় হিলসা। তাহলে কি আচ্ছা মাছটা কি আলাদা হয়ে গেল, নাম আলাদা হলো? তো মাছটা তো একই, বলছে ওটাই মাছ। কোথাও বলছে পাল্লা, তো কোথাও বলছে মদার,
কোথাও বলছে ইলিশ তো কোথাও বলছে হিলসা। উপর্যুক্ত সর্বমৎস্য একই বৎসু, দেশ ভেদে ভিন্ন নাম। তফাৎ মাত্র এইটুকু যে সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো দিই, বাকবাদীরা ওরকম ধারা পারে না। মানে বুঝলা, আমরা যেভাবে ইলিশ রান্না করি একবারে কাঁচা লঙ্কা দিয়ে ফালি ফালি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে, ওই রকম হয়তো সবাই করে না, ওরা ভিন্ন ভিন্ন স্টাইল করে। এখানেই পার্থক্য, নাহলে সব একই। অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে, শুধু আমাদের মতো তরিবত মানে হচ্ছে কায়দা কানুন। আমরা যখন ইলিশটা রান্না করি না, অত্যন্ত কায়দা করে, অত্যন্ত নিয়ম পালন করে করি। এত দামি মাছ, এত টেস্টি, আর একটু সুন্দর করে করি। তো অত তরিবত করে রসিয়ে রসিয়ে রাখতে তারা জানে না। আচ্ছা, এখানে লিখে নিবে, হ্যাঁ, ওই তরিবত মানে হচ্ছে কায়দা কানুন, পাশে লিখে নাও বা খাতাতে লিখে নাও। এরপরে বলছে অপিচ ভুললে চলবে না, সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকে বলেন, কি উমদা চিজকে বরবাদ করে দিলে। মানে বুঝলা, সিন্ধু এলাকার মানুষরা, তাদেরকে বলা হয় সিন্ধি। যেমন আমাদের বাংলার মানুষকে বলে বাঙালি, তেমনই সিন্ধু এলাকার মানুষকে বলে সিন্ধি। সিন্ধিরা আমাদের রান্না করা ইলিশ খেয়ে কি বলে জানো? বলে কি উমদা চিজকে, মানে এত সুন্দর জিনিসটাকে বরবাদ করে দিলে, ছি ছি ছি, কেমন করে রান্না করেছে। ভৃগুকচ্ছের মহাজনগণ সিন্ধির রান্না পাল্লা খেয়ে আল্লাহ আল্লাহ বলে রদন করেন। মানে বুঝলা, ভৃগুকচ্ছের মানে ভরচের এলাকার গুজরাটের মানুষগুলোও কিন্তু, এবার গুজরাটের মানুষকে যখন দিবা তুমি সিন্ধু এলাকার মানুষের হাতের রান্না করা ইলিশ, তখন সেইটা খেয়ে তারা বলে আল্লাহ আল্লাহ বলে রদন করে। রদন মানে কাঁদে। মানে কোনো এলাকার মানুষের হাতের রান্না অন্য কোনো এলাকার মানুষের হয়তো রুচিবোধ হচ্ছে না, ভালো লাগছে না, এটা বলা যেতে পারে যে সবারই রান্নার তালিকা একদম আলাদা। বাঙালিরা যেভাবে একদম নিয়মমাফিকভাবে কাজ করে, রান্না করে, তারা হয়তো অন্যরা অন্য পদ্ধতিতে করে। ঠিক আছে, বাঙালির হাতের ইলিশ খেয়ে, রান্না করা ইলিশ খেয়ে হয়তো সিন্ধুবাসীরা বলে যে কি বরবাদ করে দিল জিনিসটাকে। তো সিন্ধুবাসীদের রান্না করা ওই ইলিশ যেহেতু ওটা আবার যখন ওই ভরচে অর্থাৎ গুজরাটে খাই মানুষরা, তখন তারা আবার একই কথা বলে, কি বলে আল্লাহ আল্লাহ, সব শেষ করে দিল রান্নাটাকে। কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে? এই যে রস বস্তু এবং আমার এতে ভোজন রস সর্বরসের রসরাজ। মানে কথা হলো, কে এগুলোর বিচার করবে কার রান্না ভালো? সবচেয়ে বড় বেটার বিষয় হলো কি, যে এটা রসের বিষয়, মানে আনন্দের বিষয়। হয় না যে কি আমি একটু ভিন্ন এলাকায় গেছি, আমি ওখানে গিয়েও চাইছি আমাদেরই মতো এলাকারই মতোই ডাল ভাত দিয়ে তরকারি টরকারি খেয়ে মাছ মাংস দিয়ে খাবো। কেন বাবা, ওখানকার নিজস্ব খাদ্য আছে, তুমি একটু খাও না, একটু মজা। সব দিন তো ওটা পাবে না, তুমি তো আবার বাড়িতেই আসবা, আবার তো তুমি ওই নিয়ম মাফিক খাওয়া দাওয়া খাবাই। তো একটু বাইরে গেছো, বাইরের মতো খাওয়া দাওয়া খাও, একটু পেট ভরবে না, মন ভরবে না, তবু সেটা স্মৃতিতে থাকবে যে কেমন জিনিসটা খেলাম আমরা, কেমন। তাই বলছে যে আমি শুধু ভোজন রসের কথাই ভাবি, মানে খাওয়ার পেলেই হলো আমার। তাই কায়রো শব্দটার অর্থ কি? কায়রো একটা জায়গা যেটা মিশরের রাজধানী, সাইডে লিখে নাও, যেখানে আমাদের এক কথায় কি হচ্ছে, ওদের ওই আড্ডাটা বসেছে, ওই কায়রো। বলছি মিশরের রাজধানীর নাম কি? কায়রো। তাই কায়রোর আড্ডাবাজরা বলেন একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন। ও, কায়রোর আড্ডাবাজরা কি বলে? যে তারাই একমাত্র আড্ডা দিতে জানে। কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না। একটু আগে বললাম কেন বাড়িতে আড্ডা বসানো উচিত নয়, ঠিক আছে। আড্ডাবাজরা বলেন তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায়, মানে স্বতন্ত্রতা, স্বাধীনতা। হ্যাঁ, সবসময় সাবধানে সাবধানে কথা বলতে, বউ শুনে নিতে গেলে একবারে দিবে। কারণ যার বাড়িতে আড্ডা বসলো তিনি পানটা, আঁশটা, খিচুড়িটা, ইলিশ ভাজাটা, আবার ইলিশ, সুশীল পাঠক ক্ষমা করো, ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। বেহেস্তের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে 5 বক্ত নামাজ পড়ে সেথায় যাওয়ার কোনোমাত্র বাসনা আমার নেই। বুঝবা ব্যাপারটা একটু, কি বলল ও? বলছে যার বাড়িতে আড্ডাটা বসবে, বাড়িতে আড্ডা না বসাই ভালো। যদি বাড়িতে বসে তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু, যেমন পান, কি খিচুড়ি, কি ইলিশ ভাজা ইত্যাদি কথা বলতে বলতে যাচ্ছিল যে এগুলো খাওয়ার আয়োজন না করলে হয়, একটু না খাওয়া দাওয়া করি আড্ডা হয়। এখন কথা হলো এটা কথা বলতে বলতে ওই যে আবার ইলিশের কথা বললো। আমাদের কাছে ক্ষমা চাইছেন লেখক, ক্ষমা চাইছে, বলছে আমার না ইলিশের ওপর খুব লোভ আছে, তাই জন্য আমি সেটা না আটকাতে পারলাম না। কিন্তু শুনেছি বেহেস্ত মানে বুঝো তো, ইসলাম ধর্মে বেহেস্ত মানে হচ্ছে স্বর্গ, স্বর্গে নাকি ইলিশের কথা নাই, সুতরাং আমার সেই স্বর্গে যাওয়ার ইচ্ছা নাই। ডিরেক্টর বলে দিল, বলছে আমার ওগুলো বেহেস্ট টেস্ট যে লাভ নাই, যেখানে ইলিশ নাই সেখানে আমি যাও না। অদ্ভুত মানুষ। তাই বলছে আবার ওটা পড়ো, আবার ইলিশ, সুশীল পাঠক মানে ভদ্র পাঠক ক্ষমা করো, ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। বেহেস্তের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে 5 বক্ত নামাজ পড়ে, মানে প্রতিদিন আমি 5 বার করে নামাজ পড়ে
সেথায় যাওয়ার কণামাত্র বাসনা আমার নেই, মানে ওই রকম আমার স্বর্গ চায় না। ক্লাস 9 আমরা পড়েছিলাম যেখানে জ্যামিতি বক্স নিয়ে বসতে হয়, সেই স্বর্গের আমার দরকার নাই যাওয়ার। মনে পড়ছে কোথাও? কোথায়? মানে দাম গল্পে। দেওয়ালে অঙ্কের মাস্টার লেখা আছে। হ্যাঁ, দাম গল্পে। তো সেই দাম গল্পে যেমন ছিল যে ওই স্বর্গে আমার গিয়ে লাভ নাই যেখানে অঙ্ক করতে হয়, তিনি বলছেন সেই বেহেশতে গিয়ে আমার লাভ নাই যেখানে ইলিশ মাছ পাওয়া যায় না। ঠিক আছে, ফ্রি দেন বলে তাকে সবাই যেন একটু বেশি তোয়াজ করে, মানে বুঝলা, যার বাড়িতে আড্ডা বসবে, ধরো আমার বাড়িতে আড্ডা বসবে, তো আমি কি করব, যারা আড্ডাবাজ আছে যারা আসলো আমার বাড়িতে সবাইকে একটু কিছু তো খাওয়াবো, এটা সেটা খাওয়াবো। ফলে ফ্রিতে যখন খাওয়াচ্ছি তখন সবাই মিলে তোমরা আমাকে কী করবে, একটু বেশি সম্মান টম্মান করবা। এইখানে তো আড্ডাবাজদের মধ্যেকার একটা লেভেল নষ্ট হয়ে গেল, সাম্যতা নষ্ট হয়ে গেল, তাই না? তাই সমানতা থাকা উচিত। কেন কারোর বাড়িতে খাবো, কেন কাউকে বেশি তোয়াজ করব? ঠিক আছে। আড্ডা গোত্রের মিশরী নিকস্যি মানে হচ্ছে নিকোষী থেকে এসছে নিকস্যি। নিকোষ কে ছিল? রাবণের জননী ছিল নিকোষা, তার নাম অনুসারে হয়েছে নিকস্যি। মহাশয়রা বলেন বাড়ির আড্ডায় মেল মেলে না। মেল মানে বুঝলা, মানে মিল হয় না, কম বেশি থেকে যায়। যার বাড়িতে আছি যে গেছি সবাই মিলে তাকে আমরা সবাই মিলে একটু বেশি সম্মান করতে চাইছি, এটা একটু বাজে দেখায়। আড্ডা তো আড্ডাই হয় ওই রকম, তাই না? অপিস পশ্য কোনো কাফেতে যদি আড্ডা বসে, বলছে কোথাও যদি কোনো কাফে মানে বুঝলে তো, যেখানে ওই কফি টফি খাওয়া, এটা এসব একটু টাইম পাস হচ্ছে, সেই সব জায়গাতে যদি আড্ডাটা বসে, তবে সেখানে কেউ কাউকে খয়ের খা মানে স্তাবক, মানে একটু বেশি সম্মান টমান কেউ করতে চাচ্ছে না। সবাই মিলে ওখানে সবাই হই হুল্লোড় করছে, আনন্দ করছে, আড্ডা করছে, মানে কেউ কাউকে অত বেশি দেয় না, যে একটু ভাও দেয় না আর কি, এক কথায় বানাতে পারে না। যেন পুরীর মন্দির, মানে ওই যে কফি শপটা বললো বা যে কোনো ধরনের কাফেতে, সেটা হচ্ছে পুরীর মন্দিরের মতো। পুরী জগন্নাথ মন্দির আছে, পুরীর মন্দির, ওখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ গোর্খা সকলেই যেতে পারে, সবার জন্য ওটা উদার জায়গা খোলা আছে, ওই ঈশ্বর সবার। ঠিক আছে, তো উনি বলছেন এই কাফেগুলোতে যেতে গেলে একটা জিনিস দেখা যায়, সব মানুষের জন্য খোলা, ওখানে কেউ ওই আটকে থাকবে না। যে কোনো রাস্তাতে লোক যাচ্ছে, ওর ভালো লাগলো, পাশে এসে বসে গেল, কী দাদা কী গল্প করছেন, ও মজাই আলাদা, এই অদ্ভুত একটা আড্ডা। তাই বলছেন যে যেন পুরীর মন্দির, জাতফাত নেই, সব ভাই, সব বেরাদর মানে বুঝলা, ব্রাদার, সব বেরাদর, মানে আড্ডার মানে হচ্ছে সবাই ভাই ভাই, এক কথায় গেল। এবং সবচেয়ে বড় কথা বাড়ির গিন্নি। গিন্নি মানে বুঝলে তো, বাড়ির গিন্নি মানে হচ্ছে, হ্যাঁ, বাড়ির বউ। তিনি কি বলেন জানো, মুখ পড়া মিনসেরা ওঠে না কেন? বলছেন যত মুখ পড়া সব মানুষগুলো উঠছে না কেন এখান থেকে? হ্যাঁ, কখনো শুনিয়ে, কখনো আভাসে ইঙ্গিতে জানিয়ে, অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না। বলছে যদি কাফেতে আড্ডা হয় তাহলে কি হয়, ওই বউরাতে এসে ওই ঝামটা দ্বারা মুখ দিয়ে কথা বলে না তারা, তাই না? মানে ওইভাবে উটপাটাং কথা বলে না, চোখ দেখায় না, মানে নিরিবিলিতে ওরা একটু আড্ডা দিচ্ছে। ভালো বউ তো একবার নিরিবিলিতে একটু আড্ডাও দেওয়া যায় না বউদের অত্যাচারে? তাহলে বিয়ে করার কী দরকার, কি তাই তো নাকি? তো যাই হোক, তো ওই বউগুলো এসে কি করে, মাঝে মাঝে বাড়িতে যদি আড্ডা হয় তাহলে ওরা এসে আড্ডার গলায় ছুরি চালিয়ে দেয়, কিন্তু ওই কাফেগুলোতে তো এটা হয় না। তার চেয়ে দেখো দেখিনি দিব্যি কাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, পছন্দ মাফিক মমলেট বলতে এখানে অমলেট, আর কাটলেট খাচ্ছ, আড্ডা জমজমাট ভরভরাট। কেউ বাড়ি যাবার নামটি করছে না, কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই। আর চাই কি, বলছে আর কি চাই, ঘন্টার পর ঘন্টা এখানে আড্ডা হচ্ছে, কেউ কাউকে কিছু বলতে পারছে না, কারো গিন্নি আসবে এমন ভয়ও নাই। 90% জন কায়রোবাসী মানে বুঝলে তো, কায়রো মিশরের রাজধানী, তাহলে কায়রোবাসী মানে মিশরের রাজধানীর মানুষরা, তারা আড্ডাবাজ এবং তার 10 আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় কাফেতে বসে আড্ডা মেরে। বলছে পুরো জীবনটাকে যদি 16 দিয়ে ভাগ করা যায়, 16 আনা, তাহলে তার মধ্যে 10 আনায় তারা কীভাবে বাঁচছে, আড্ডা দিয়ে আনন্দ ফুর্তি করে কাটাচ্ছে। আমাদের আড্ডা বসত কাফে দা নীল বা নীলনদ কাফেতে। কাফে দা নীল মানে নীলনদ কাফে, তাহলে ওই কাফেটার নাম কি? নীলনদ কাফে বা কাফে দা নীল। কফির দাম 6 পয়সা ফি পাত্তর, রাবড়ির মতো ঘন। বলছে ওই যে কফিটা হয় না রাবড়ির মতো ঘন, রাবড়ির জিনিসটা কি, ওই যে দুধ দিয়ে তৈরি করা মালাই জাতীয় মিষ্টান্ন, ওই রকমের এখন রাবড়ির মতো ঘন দেয়। কিন্তু দুধ চাইলে চিত্তির, মানে তুমি যদি বলো যে আমি একটু দুধ চাই, তো রেগে যাবে, ওই কফি খেতে হবে, ওখানে হবে না, কফি শপে কফি খাবে, তো দুধ খেতে চাইছে, আশ্চর্য। তো চিত্তির মানে হচ্ছে চিত্ত, মানে দুধের বেলাতে ওরা কিন্তু একদম ভীষণভাবে মন খোলাভাবে ওরা তোমাকে তৈরি করে দেবে, এক্সট্রা হয়তো কিন্তু আবার চাইতে পারবে না। সবাই কালো কফি খায়, তাই দুধের কোনো ব্যবস্থা নেই। যেমনই ওরা তৈরি করুক না কেন,
ওটা একদম হবে টেস্টি এবং সবথেকে বড় কথা ওই যে বললো দুধ মালাইয়ের মতো রাবড়ির মতো ঘন হবে। কিন্তু সেখানে যে দুধ দিতেই হবে সে বিষয়ে ওরা কিন্তু স্পষ্টবাদী, যে দুধ নাও দিতে পারে। এক কথায় কালো রঙের, ভীষণ কালো রঙের সেই কফিটা। কিচ্ছু ঘাবড়াবেন না, দুদিনে অভ্যাস হয়ে যাবে। এবার তোমার ধরো হঠাৎ করে সেখানে গেলে আর খেলে, খাওয়ার পরে কিন্তু তোমার একটা জিনিস মনে হতে পারে ভালো লাগছে না, চাপ নিও না, 2-1 দিন খেলেই তোমার অভ্যাস হয়ে যাবে। কালো কফি খেলে রং ভি ফর্সা হয়, বুঝলে? এবার হিন্দির টান আসছে একটু একটু। বলছে কালো কফি খেতে গেলে গায়ের রঙও ফর্সা হয়, বুঝলে? আমাদের আড্ডাটা বসতো কাফের উত্তর পূর্ব কোণে, এটা খুব মজার জায়গা। বলছে কাফেটাতে ঢুকে ওদের যেন আগে থেকেই সেট করা ছিল জায়গাটা, যেমন তোমরা এক একটা কোণ একদম সেট করে নিয়েছো, রাইট? তো এর মানেটা কি? এর মানেটা হলো যে কেউ এখানে বসবে, কেউ ওখানে বসবে, কেউ ওখানে বসবে, এসে নিয়ে হুড়মুড় করছো সব। তার মানেটা হলো যে যারা আড্ডা দেয় তারাও নিজেদের প্লেসটা ঠিকঠাক রেখে দেয়, যে আমরা ওইখানে গিয়ে ওই টেবিলে গিয়ে বসবো। তো ওরা কোথায় বসতো? এই কাফের উত্তর পূর্ব কোণে, কাউন্টারের গা ঘেঁষে। হরেক জাতের চিড়িয়া, চিড়িয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি পাখি, যে জায়গাটাতে হরেক রকম চিড়িয়া আছে, দারুণ মজাদার ব্যাপার না? অনেক রকমের, হরেক রকম রং, অনেক রকম জাতের বিভিন্ন পাখিটা কি থাকলে ভালো লাগে না? আড্ডা বাজরা হচ্ছে এরকমই, হরেক রকমের মানুষ আসবে। তাহলে এখানে চিড়িয়া বলতে আসলে কি পাখির কথা বলেছে? মানুষের কথা বলেছে। সাবাস। বলছে সে আড্ডায় হর ওয়াক্ত মজুদ থাকতো, মানে সবসময় ওই আড্ডার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতোই। রমজান বে আর সাজ্জাদ এফেন্দি খাঁটি মিশরি মুসলমান। এবার ওখানে নিজেদের আড্ডার মধ্যেকার দুজনের কথা বলল যারা মিশরের মুসলমান, খাঁটি মুসলমান। কি কি নাম? রমজান বে আর সাজ্জাদ এফেন্দি, আন্ডারলাইন করে রাখবে, কেমন? নেক্সট বলছে ওহাব আতিয়া কাপ্ট খ্রিস্টান, অর্থাৎ ততোধিক খাঁটি মিশরি, মানে সে খ্রিস্টান মিশরের। ওয়াহাব আতিয়া, কারণ তার শরীরে রয়েছে ফেরাউদের রক্ত, ফেরাউদের রক্ত রয়েছে তার শরীরে। জূর্ণ ফরাসি, কিন্তু পুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করছে, কেউ জানে না। অতি উত্তম আরবি কবিতা লেখে। বাহ! এক কথায় এই যে ফারাও কথাটা বললাম, ফারাও কারা? প্রাচীন মিশরে রাজাদেরকে বা রাজবংশীয় মানুষদেরকে কিন্তু উপাধি দেওয়া হতো বা এই নামই ফেরাও বলে ডাকা হতো। তো এইখানকার একজনের নাম পেলাম জূর্ণ, এই নামটা বেশ কয়েকবার তোমরা পাবে, জূর্ণ। এবং এই প্রবন্ধের রমজান বে আর জূর্ণর নামটা বেশ কয়েকবার পাবে। জূর্ণটা কে? বলছে সে ফরাসি, কিন্তু কত বছর থেকে যে কায়রোর হাওয়া বিষাক্ত করছে, মানে ও ফরাসি হয়েও এখানে কায়রোতে কতদিন থেকে আছে কে জানে। দারুণ কবিতা লিখেছে আরবিতে। আর সে কবিতার আসল বক্তব্য হচ্ছে কি? সে তলোয়ার চালিয়ে 2.5 ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়াকে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে। দারুণ সুন্দর কথা না? বলছে বেদুইন জিনিসটা কি? যারা মরুভূমিতে এক ধরনের প্রজাতি বা মানুষ, এক ধরনের মানুষ যারা উটে চেপে ঘুরে বেড়ায়। তো সেই বেদুইনকে বলছে 2.5 ডজন বেদুইনের সাথে একজনের লড়াই করছে, লড়াই করে নিজের প্রিয়াকে, মানে বুঝলা প্রেমিকাকে একদম উটের পিঠে তুলে দূর দিগন্ত ধরে চলে যাচ্ছে। এই হচ্ছে ওর কবিতার বিষয়বস্তু। লোকটা সেই মানে রোমান্টিক এক কথায়, যা আমরা সিনেমাতে দেখি অ্যাকচুয়ালি। যেটুকু মরুভূমি দেখেছে সে পিরামিডে বেরোতে চায়, তাও জীবনে একবার মাত্র, যদিও পিরামিড কায়রো থেকে মাত্র 5 মাইল দূরে। উট কখনো চড়েনি, ট্রামের ঝাঁকুনিতে বমি করে ফেলে। আর এই যে কবিতার কথা বললো যে এত সুন্দর কবিতা লেখে, কী নাম? জূর্ণ। সেই জূর্ণ কি করে জানো তো? এত সুন্দর কবিতা লেখে, কিন্তু তার ইচ্ছা সে পিরামিডের উপর ঘুরে বেড়াবে, পিরামিডগুলো জায়গায় ঘুরে বেড়াবে, কিন্তু সে যেতে পারে না। মাত্র, বেশি না, মাত্র 5 মাইল দূরের জায়গা পিরামিড আছে, কিন্তু সে যেতে পারে না। কেন জানো? কারণ ও যাতায়াতটা সহ্য হয় না। যখনই ও উটের উপরে উঠে, ও কোনোদিনও উটের উপরে উঠেইনি, ভয় লাগে। আবার ট্রামের ঝাঁকুনি হতে গেলে ট্রামে করেও যেতে চায় না, ট্রামের ঝাঁকুনি হলেই তার বমি হয়ে যায়। অদ্ভুত ঘটনা। আর তলোয়ার তবা মার্কস জাতি গ্রিক, বেশি নয় কুল্লে মানে হচ্ছে সব মিলিয়ে কুল্লে 2500 বৎসর ধরে তারা মিশরে আছে। মিশর রানী, গ্রিক রমণী ক্লিওপাত্রা বলতে এখানে ক্লিওপেট্রার কথা বলা হচ্ছে, সঙ্গে তার নাকি খোশ কুটুম্বিতা আছে। তাহলে এই যে একজন বলল যার নাম হচ্ছে মার্কস, সে আবার অনেক মিথ্যা কথা বলছে যে কি আমার মিশরের রানী, গ্রিক রমণী, ক্লিওপেট্রা এদের সাথে আমার সম্বন্ধ আছে, ভালো সম্পর্ক আছে। হবেও বা, কারণ প্রায়ই ব্যবসাতে দাঁত মেরেছে বলে ফালতো, এবং ফ্রি 1 রোদ কফি খাইয়ে দিত। মানে যে কাউকে এই গল্পগুলো শোনানোর আগে সে কিন্তু 1 কাপ কফি খাইয়ে রেখে দিত। তো এখানে দেখবার রোদ শব্দটা আছে, রোদ, 1 রোদ কফি, আমরা বলি না 1 কাপ কফি, তো ওখানে কাপটাই হচ্ছে রোদ। তাতে করে কাফের
গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না, কারণ মার্কসকে কাটটা ফেলালেও আড্ডার ঝগড়া কাজিয়ায় সে কসমিন কালেও হিস্সা নিত না। সে কিন্তু কোনোভাবে ঝগড়া টগড়া করতো না। কাফেতে যারা আড্ডা দিত সে আসতো, এইভাবে সময়টা কেটে যেত। বেশিরভাগ সময় চেয়ারের হেলানে মাথা রেখে আকাশের দিকে হাঁ করে ঘুমুতো, কিংবা খবরের কাগজ থেকে তুলোর ফটকা বাজারের তেজি মন্দির। ফটকা বাজার কাকে বলে? মানে অল্প পয়সা বিনিময় করে ফট করে হয়তো তুমি একটু বেশি পয়সা জিতে নিতে পারো বা একদম হেরে যেতে পারো, এই ধরনের বাজারটাকে বলে ফটকা বাজার। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কী হিসাবে দেখি? আমরা শেয়ার বাজার হিসাবে ধরি। শেয়ার বাজারে কখনো টাকা বাড়ে কখনো কমে, হয় না? এরকম কত মানুষের ক্ষতি হয়, কত মানুষ হয়তো অনেক বেশি লাভবান হচ্ছে, তাই না? তো বলছি ওগুলোই করতে থাকে সে। কে নামটা কি তার? মার্কস। জুর্নো তো কবি ছিল, তারপরে মার্কসের নাম পেলাম। মার্কস আন্ডারলাইন দিয়ে রাখো, 3 নম্বর লাইনেই আছে নিচ থেকে, মার্কস। এবং বুল অ্যান্ড বিয়ার, সেটাও কিন্তু ওই শেয়ার বাজারের কথা। হাল হকিকত মুখস্থ করতো, আগাগোড়া সব অবস্থাগুলোকে সে মুখস্থ করে নিত। মানে ওই যে পেপারে দেয় না লটারির ডিটেলস, রেজাল্ট সেগুলো সে দেখতো। আর বাংলাদেশের তাবৎ চণ্ডীমণ্ডপ বেবাগ জমিদার হাভেলির আড্ডার প্রতিভু হিসেবে আপনাদের আশীর্বাদে আর শ্রী গুরুর কৃপায় ধুলির ধুলি এ অধম। বলছে এত বড় বড় সব মানুষগুলো, আর আমি হচ্ছি বাংলার সামান্য একজন সাধারণ বাঙালি ছেলে। আমি ওখানে গেছি, আমি একটা ধুলো, বাংলার ধুলো, আপনাদের আশীর্বাদে সেখানে পৌঁছাতে পেরেছি। আমার বাড়ির নিতান্ত গা ঘেঁষে বলে নিয়ে নিছক কফি পানার্থে ওই কাফেতে আমি রোজ সকাল সন্ধ্যা যেতুম। বিদেশ বিভুই মানে হচ্ছে বিদেশ। কাউকে বড় একটা চিনি নেই, স্বাভাবিক ব্যাপার। তুমি কোথাও বাইরের দিকে গেছো, ওখানে তুমি কজনকে চিনবে বলো যে আড্ডা দিবে, তাই না? ছন্নের মতো হেথা হোথা ঘুরে বেড়াই। আর দেশ ভ্রমণ যে কীরকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সে সম্বন্ধে একখানা প্রামাণিক কেতাব লিখব বলে মনে মনে পাঁইতারা কষি। পাঁইতারা মানে হচ্ছে প্যাঁচ, সাইডে লিখে নাও। পাঁইতারা মানে হচ্ছে প্যাঁচ। মানে কি বলতো, ও বিভিন্ন জায়গায় ঘুরছে টুরছে কিনা, তো বিভিন্ন জায়গায় ঘোরার কিন্তু বিভিন্ন কষ্টও আছে, অসুবিধাও আছে, শারীরিক সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, কত বিপদে পড়তে হয়। সব এই সমস্যাগুলো নিয়ে একদিন তিনি লিখবেন, এমনই মনে মনে ভাবেন, কিন্তু কখনো লেখা হয় না। এমন সময় হঠাৎ খেয়াল গেল কাফের কোণের আড্ডাটার দিকে। মানে বুঝলে, কাফেটাতে ঢুকলো আর দেখলো কোনটার দিকে, ওই যে উত্তর পূর্ব কোণ, মনে পড়লো? লক্ষ্য করিনি যে কফি পানটা ওদের নিতান্ত গৌণকর্ম, ওরা আসলে আড্ডাবাজ। মানে ওখানে কফি খাওয়াটা হচ্ছে ওদের গৌণ, মুখ্য কাজটা কি তাহলে? আড্ডা দেওয়া। আম্মু মানে আমিও, দেখবা কি সুন্দর করে বলছে। আম্মু যে আড্ডাবাজ সে তত্ত্বটা ওদের মনে ঝিলিক দিয়ে গেল একই ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে শুরুর দিক বা দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত। ভেঙে বললে দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত, মানে আমিও তাদের মধ্যে যুক্ত হতে চাই, আমিও একটা আড্ডাবাজ। এই কথাটা ওদের মনে একবার ঝিলিক দিয়ে উঠল। কিভাবে? সে মহালগনের বর্ণনা আমি আর কি দেব। বলছে সেই সময়ের ঘটনাটা কি বলবো, মানে আমি তো বাঙালি মুসলমান, আমাকে কেন ওরা নিজের দলে নিবে? কেউ আছে ফরাসি, তো কেউ আছে গিয়ে মিশরি, তো আমাকে কেন নিবে তারা নিজেদের দলে? সুরসিক পাঠক, মানে আমাদেরকে বলছে, আমাদেরকে বলছে যে তোমরা সুরসিক পাঠক, তুমি নিশ্চয়ই জানো শ্রীহরি শ্রী রাধাতে। শ্রীহরি মানে কৃষ্ণ, আর রাধা মানে তো রাধা কৃষ্ণের প্রেম কথা শুনেছো তো? তারপরে বলছি ইউসুফ জোলেখাতে। ইউসুফ জোলেখা কারা? বলছে শাহ মোহাম্মদ সগিরের, উপর দিকে লিখে নাও সাইডে, শাহ মোহাম্মদ সগিরের, শাহ মোহাম্মদ সগিরের প্রণয় গাথার নায়ক নায়িকা। প্রণয় গাথা, প্রণয় মানে প্রেম, গাথা মানে গান। প্রণয় গাথার নায়ক নায়িকা তারা কারা? ইউসুফ জোলেখা। তোমরা যদি গল্পটা কেউ জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু জানাবে। ইউসুফ জোলেখা। আবার লাইলা মজনু, এটা তো নিশ্চয়ই শুনেছো সবাই, আরব্য সেই উপাখ্যান বা লোককথা, সেখানকার নায়ক নায়িকা লাইলা মজনু। ত্রিস্তান ইজলদেতে, এটা আবার কি বলতো, ব্রিটিশ মিথোলজি, ইংরেজদের মিথোলজির নায়ক নায়িকা। কি করে প্রথম চারিচক্ষু বিনিময় হয়েছিল বলতো এই নায়ক নায়িকাগুলোর? হয় না লাভ অ্যাট ফার্স্ট সাইট? কোনটা হয়? সেটার মতো মিষ্টি আর কিছু নাই পৃথিবীতে, সেটার মতো সুন্দর, সেটার মতো রোমাঞ্চ আর উত্তেজক কিছু নেই, তাই না? লাভ অ্যাট ফার্স্ট সাইট। তাই তিনি বলছেন, আমি যখন গিয়ে ওদেরকে দেখলাম, ওরা আমার দিকে দেখলো, ওদের চোখ আর আমার চোখে প্রথম দেখাদেখি হলো, কি বলবো সেই মুহূর্তটা কেমন ছিল। হঠাৎ করে মনে পড়লো, হয়তো যেদিন রাধা আর কৃষ্ণ পরস্পরকে দেখেছিল ঠিক সেদিনটার মতো, হয়তো
ইউসুফ আর জলেখা দুজন যখন যখন নিজেদেরকে মধ্যে দেখেছিল, লায়লা আর মজনু যখন পরস্পরকে দেখেছিল প্রথমবার, তৃষ্ণার ইজলদেতে যখন পরস্পরকে দেখেছিল, তখন যে মুহূর্তটা ছিল সম্ভবত আড্ডা দিব বলে আমি ওদের পাশে গিয়ে যখন সামনে গিয়ে দাঁড়ালাম, ওরা আমার দিকে যখন দেখলো, মনে হলো প্রেমিক প্রেমিকার সেই দর্শন হলো, ফার্স্ট লাভ অ্যাট ফার্স্ট সাইট ঘটলো। ঠিক আছে, কত মানে একটু বদমাস ধরনের মানুষটা, কি ধরনের রসিক বলছে আমাদেরকে, হ্যাঁ, কি ব্যাকুলতা, কি গভীর তৃষা, আড্ডা দিবে বলে কত আরাম আনন্দ, মানে উত্তেজনা দেখেছো, কি তৃষা, গভীর তৃষা, মানে তৃষা মানে তৃষ্ণা, কি মহা ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন, কি মরুতীর পার হয়ে সুধা শ্যামলিম নীলাম্বুজে অবগাহন মাত্র, মানে নীলাম্বুজ মানে হচ্ছে নীল রঙের পদ্ম, সেই নীলাম্বরের মধ্যে বা নীলাম্বুজে অবগাহনানন্দ সে দৃষ্টি বিনিময়ে ছিল। বলছি যখন প্রথমবার আমরা আমাদেরকে দেখলাম পরস্পরকে, যে কি ভীষণ আনন্দ ছিল সেখানে ওই দেখার মধ্যে, ওই প্রেমের মধ্যে, আড্ডাবাজদের মধ্যে দেখা হচ্ছে, ভাবো একবার। ঠিক আছে, এক ফরাসি কবি বলেছেন না, হ্যাঁ, কি বলেছে, প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন যেদিন প্রথম বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। হায়, তত্ত্বটা হৃদয়ঙ্গম হলো সেই ব্রাহ্ম মুহূর্তে, যে এতদিন এই লাইনটা আমি শুনেছিলাম, বাট প্রথম হৃদয় দিয়ে অনুভব করলাম সেদিন, যেদিন প্রথম ওই আড্ডাবাজরা আমাকে আদর করে সম্ভাষণ করে ডাকলো, মনে হলো আমরা যেন আমাদের মধ্যেকার প্রথম প্রেম জেগে উঠলো। হাই খেয়াল। তারপরে কি আছে, তাবা, ওই তাবা শব্দটা ভুল আছে, ওখানে হবে তামা, তয়া আকার ময়া আকার। হিন্দু শাস্ত্র অনুযায়ী বুঝলা, যখন কোনো মানুষের ওপর বিশ্বাস হারিয়ে যায় তখন তাকে কী বলে জানো, বলে যে শোন না, তুই তামা, তুলসী পাতা আর গঙ্গা জল ছুঁয়ে কী যেন প্রতিজ্ঞা কর, কী বলবো তোমার আঞ্চলিক ভাষায়, কসম খা, দিব্যি কর, বলে না, মানে ওই গঙ্গা জল, তুলসী পাতা আর তামা ছুঁয়ে কেউ মিথ্যা বলবে না, এমনটা সকলের ধারণা। তিনিও বলছেন একই কথা, তামা তুলসী গঙ্গা জল নিয়ে আসুন, স্পর্শ করে বলবো 3 লহমাও লাগেনি, মানে সামান্য মুহূর্তও লাগেনি এই ব্রাত্যের উপনয়ন, মানে আমি তো পতিত, আমি তো ওদের মধ্যে একটা ছাড়, ওরা কত উপর উঁচু দরের মানুষ, আমি সামান্য, আমি তো ব্রাত্য, আমার উপনয়ন মানে শিক্ষা আরম্ভের যে দিনটা থাকে সেটাকে বলা হয় উপনয়ন, বাস্তবে শিক্ষা আরম্ভ তো না, আড্ডা আরম্ভের দিনটা, বলছে আমার যে উপনয়ন হলো, ওদের মধ্যে প্রবেশ হলো, এটা কত সুন্দর ছিল, আপনি গঙ্গা জল তুলসী পাতার তামা নিয়ে আসুন, আমি ছুঁয়ে বলে দিতে পারি, মানে এত সুন্দর ছিল। তাই বলছে ব্রাত্য মানে লিখে দাও পতিত, ব্রাত্য মানে পতিত, উপনয়ন মানে শিক্ষা আরম্ভের সময় যে অনুষ্ঠান হয়। তাই বলছে বেদ শাখা ঋষি স্থির হয়ে গেলেন, সোজা বাংলায় বলে যাতে উঠে গেলুম, অমিয়া ছানিয়া নয়ন হানিয়া বললুম এক রোদ কফি। অমিয়া মানে হচ্ছে অমৃত, ছানিয়া মানে হচ্ছে ছেকে, যেন আমি চোখগুলোকে অমৃতের মতো টানা টানা করলাম, সুন্দরভাবে ভাবলাম এবং দেখার চেষ্টা করলাম। নয়ন হানিয়া বললাম, তাকিয়ে দেখে বললাম এক রোদ কফি, মানে 1 কাপ কফি খাবো। আড্ডার মেম্বাররা একে অন্যের দিকে তাকিয়ে পরিতোষ মানে পরিতৃপ্তি, বলে না, ধরো যে তোমাদের কাছে ব্যাক ডেটে কেউ চলে এসেছে, তোমার বিরক্ত লাগছে, ওটা একটা দিক গেল, আর ধরো কেউ একজন এসে যাকে দেখে তুমি ভাবছো যাক ভালো হলেই আসলে, দারুণভাবে গল্পটা জমবে। তাই বলছে পরিতৃপ্তি বা পরিতোষের স্মিত হাস্য বিকশিত করলেন, ভাবখানা ভুল লোককে বাছা হয়নি, ভাবখানা ভুল লোককে বাছা হয়নি। কাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে, আমার ছন্ন ছাড়া ভাবটা তার চোখে বহু পূর্বেই ধরা পড়েছিল, মানে আমি যে এখানে আসছি আমার একটু অস্বস্তি হচ্ছে, আমি একা, হ্যাঁ, কার সাথে বসে আড্ডা দেবো, কত মানুষ এখানে আড্ডা দিচ্ছে, আমাকে কেউ দলে নিবে, এবং দেখা যাচ্ছে সবাই খুব তৃপ্তির সাথে আমাকে দলে নিল, এবং যে খাবারটা সার্ভ করছে যে ছেলেটা, কাফের ছোকরাটা, ঠিক আছে, সেও আমার দিকে দেখছে অনেকক্ষণ থেকে। রোদ পরিবেশন করার সময়, রোদ পরিবেশন মানে আবার ভাববার না সূর্যের আলো পরিবেশন করছে, এই রোদ মানে এই যে কাপগুলো, কফির কাপ, সেগুলো পরিবেশন করার সময় নীলনদ ডেল্টার মতো মুখ হাঁ করে হেসে আমি যে অতিশয় ভদ্রলোক, অর্থাৎ জোর টিপস দিই, বুঝলে কি না, মানে আমি যে অত্যন্ত ভদ্রলোক এটা প্রমাণ করার জন্য কী হলো, যে আমি সেই কাফেতে বসে যেন হা করে হাসছি আর মুগ্ধ হয়ে আমি টিপস দিচ্ছি ওই যে ছোকরাটাকে, টিপস মানে বুঝে তো অতিরিক্ত পয়সা, ঠিক আছে, এবং সেটা দেওয়ার সময় আমি খুব এমনভাবে হাসলাম, আমার মুখটা দেখে মনে হচ্ছে নীলনদের যেন একদম বড় করে একদম ডেল্টা হয়ে গেছে, ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ, নীলনদের মুখের কাছে যে বদ্বীপটা আছে করে দিয়েছে করে, দারুণভাবে খুশি টুসি হয়ে তাকে কী দিলাম, কী দিল সে, টিপস দিল। সে কথা বলে আড্ডার সামনে আমার কেস রেকমেন্ড করলো, মানে ওদের মধ্যে গিয়ে কিন্তু এটা সুপারিশ করলো ছেলেটা,
ও মানুষটা কিন্তু অনেক টিপস দিয়েছে, হ্যাঁ, দারুণ মানুষ আছে, বুঝতে পারলে, কমেন্ট করলো। এবার কি হচ্ছে, জূর্ণ। জূর্ণ তারা লাগিয়ে বললো, জূর্ণর কে ছিল মনে পড়ছে, ওই যে কবি কবিতা লিখতে যে, হ্যাঁ, প্রেমিকাকে কি করবে, সেই 2.5 ডজন নাকি 2.5 ডজন ছিল তো বোধহয় শব্দটা, 2.5 ডজন বেদুইনকে ঘায়েল করে ও প্রেমিকাকে উটের উপর চড়িয়ে নিয়ে দূর দূরান্তে চলে গেছে, এই সব কবিতা লিখেছে, ঠিক আছে, সেই লোকটার কথা বলছে। জূর্ণ তারা লাগিয়ে বললেন, যা যা ছোঁড়া মেলা জ্যাঠামো করিস না, বেশি মেলায় জ্যাঠামো করিস না তো, মানে মাতব্বরি করিস না তো, ফাজলামি করিস না তো। আমার দিকে তাকিয়ে বললেন, খাস আরবি বলেন আপনি। অদ্দি জূর্ণ লেখকের দিকে তাকিয়ে বলছে, আপনি তো দারুণ আরবি বলেন। এবার লেখক মনে মনে হচ্ছে, আচ্ছা আমি আরবি খুব ভালো বলি। রবি ঠাকুর বলেছেন, কি বলেছেন, ওইখানে একটু সাইডে লিখে রাখবা, কথা কাব্যের, আকার কথা কাব্যগ্রন্থের পরিষদ কবিতা, এখানে একটা কবিতার অংশ দেওয়া আছে 3 লাইন। তো সেটা কোন কবিতার অংশ, রবি ঠাকুরের লেখা কথা কাব্যের পরিষদ কবিতার অংশ। কি বলছে দেখো, এত বলি সিক্ত পক্ষ দুটি চক্ষু দিয়া, সিক্ত পক্ষ মানে কি, এই যে চোখের পাতাগুলো আছে পক্ষ দুটো, সিক্ত মানে ভিজে গেছে, দুটি চক্ষু দিয়া, 2 চোখ দিয়ে, সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া, মানে যত ভুল ত্রুটি সব মুছিয়ে দিল বিদেশির অঙ্গ হতে। বিদেশিকে যদি আমরা দেখতে পাই এবং তার সমস্ত ভুল যদি মার্জনা করতে চাই, চোখের জল দিয়ে মার্জনা করব। কোথাও যেন একটু হয় না যে তুমি ভুল করছো, তার জেনেও আমি কিন্তু তোমাকে একটু বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করছি, তোমার একটু প্রশংসা করছি আমি, এর মানে হলো তোমার ভুল ত্রুটি আমি মিশিয়ে দিচ্ছি, প্রয়োজনে আমার চোখের জলও কিন্তু পড়ছে, যে কি শুনছি আমি এগুলো অদ্ভুত কথা, তো চোখের জল দিয়ে আমি যেন তোমার ভুলগুলোকে মিটিয়ে দিতে চাইছি। তাই বলছেন তিনি, রবি ঠাকুর বলেছেন যে কথাটা, সেটার সাথে মিলল এই জূর্ণর কথাটা। জূর্ণ একটু বেশি যেন ভাও দিল আরবি শেখার কারণটা এবার লেখক বলছে, ঠিক সেই ধরনে আমার দিকে তাকিয়ে জূর্ণ যেন আমার প্রবাস লাঞ্ছনা এক থাবড়াই ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে। মানে আমি যে বিদেশে এসেছি, প্রবাসে এসেছি, তো প্রবাসে আসার তো কতগুলো ঝামেলাও থাকতে পারে, সেই ঝামেলাগুলো এক কথাই একদম যেন জূর্ণ ফেলে দিল ঝেড়ে। কীভাবে ফেললো ঝেড়ে, বলছে কি, যে আপনি কিন্তু দারুণ আরবি বলতে জানেন। বাস্তবে আরবি শিখেছিল মাত্র কয়েকটা দিন লেখক, আর তার সেই কথা শুনেছে যে বলছে, তার মানে মিথ্যাও বলতে পারে জন্য, একে একটু করার জন্য, মানে রিল্যাক্স করার জন্য, ঠিক আছে। আমি কিন্তু মনে মনে বললুম, ইয়া আল্লাহ, 13 দিনের আরবিকে যদি এরা বলে খাসা, তবে এরা নিশ্চয়ই খানদানি মনীষী, মানে মানে বড় ঘরের মনীষী টনীষী আছে, কারণ আমার 13 দিন শেখা হলো মাত্র আরবি, আর এরা আমাকে এত প্রশংসা করছে। কর জোরে বললুম, কর জোর মানে কর মানে হাত, আর জোর মানে হাত জোর করে বললুম, ভারতবর্ষের নীতি সত্য বলবে, প্রিয় বলবে, অপ্রিয় সত্য বলবে না। আপনাদের নীতি দেখছি আরও এক কদম এগিয়ে গেছে, প্রিয় অসত্যও বলবে, মানে বুঝলা, কিছু বুঝতে পারলে, মানে মাঝে মাঝে কী হয় বলো তো, সত্যি বলার থেকেও মিথ্যা বলাটা অনেক প্রয়োজনের হয়ে দাঁড়ায়। একজন কালো মেয়ে, তার বিয়ে হচ্ছে না, তো তাকে গিয়ে তুমি যদি বলো তোরও মধ্যে কিছু গুণ আছে, তুই নিজের সৌন্দর্যকে বোঝার চেষ্টা কর, আমার দৃষ্টিতে তুই অনেক সুন্দর, বা তার মা তার কোনোদিনও খারাপ বলে না, তার মা তার শুধু প্রশংসা করে, এটা মিথ্যে হতে পারে, কিন্তু সত্যি বা মিথ্যে কিন্তু পরিস্থিতি ভেদে বদলে যায়। কেমন, ধরো তখন ওই সময় ওকে যদি তুমি বলো যে সত্যিটা বলে দাও, ও খুব কষ্ট পাবে, কি দরকার, ওই আনন্দ দাও, ও বলে কি মিষ্টি লাগছে তোকে দেখতে, ও খুশি হয়ে গেল। তাই লেখক বলছেন যে ভারতবর্ষের নীতি হচ্ছে সত্য বলবে, ভারতবর্ষের নীতি কি, সত্য কথা বলা এবং প্রিয় কথা বলা, মানে মানুষ যেটা জানতে চাই শুনতে চাই সেটাই বলা, অপ্রিয় সত্য বলবে না, মানে যেটা খারাপ লাগছে শুনতে এইরকম সত্য বলার দরকার নাই। আপনাদের দেখছি নীতিটা আরও এক কদম এগিয়ে গেছে, প্রিয় কথাই বলবেন এবং অসত্যও বলবেন। আড্ডা তো পার্লামেন্ট নয়, তাই হরবক্ত কথার পিঠে কথা চলবে এমন কোনো কসম দিব্যি নেই। দুম করে রমজান রে বললে আমার মামা, ওই যে রমজান রে বুঝলে, একটু আগে বলেছিলাম রমজান রে, ঠিক আছে, তার কথা আসলো, বলছে আমার মামা, মনে মনে বললুম যোগীদাসের মামা। যোগীদাসের মামা হচ্ছে মিথ্যা কথা যারা বাড়িয়ে বাড়িয়ে বলে না, যেমন ধরো একটা ছোট গল্প শোনায়, সেখানে 3 বন্ধু মিলে কথা বলছে এবং একজন বন্ধু বলছে, জানিস আমার মামা সেদিন পুরো একটা পুরো মুরগি, আস্ত মুরগি নিজে খেয়ে নিল, এবার খেয়ে নিয়ে একটা বাতাবি লেবু খেয়ে নিল, পুরো হজম হয়ে গেল। তো তার পাশের বন্ধুরা বলছে, আমার মামার কথা তো আরও আশ্চর্যজনক, পুরো একটা আস্ত ছাগল খেয়ে নিয়েছে, আর তারপরে মাত্র লেবুর একটা অংশ মুখে দিয়েছে, সব হজম হয়ে গেল। আরেকটা বন্ধু বলছে, আমি কি বলবো,
বলছে ওটা বলছিস? আমার মামা লেবু গাছটাতে শুধু গেছে কাছে, আর গিয়ে কোদাল দিয়ে মেরেছে লেবু গাছটাতে, ডাটাই আউট। মানে ওর যে এত খিদে লেগেছে, পুরো গাছটাই আউট হয়ে গেল কিছুক্ষণ পরে, উধাও হয়ে গেল। এর মানেটা কি? এগুলো সবার মামা হচ্ছে মিথ্যে মামা। এরা সব বানিয়ে বলছে, মজা করছে, রসিকতা করছে, বা মিথ্যে মিথ্যে গল্প করছে। তাই বলছে যোগ্যী দাসের মামা হবে হয়তো। হজ করতে গিয়েছিলেন 8 বছর, সেখানে জন কয়েক ভারতীয়ের সঙ্গে তার আলাপ হয়। তারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর বাদ বাকি তামাম দিন রাত এক চায়ের দোকানে বসে কিচিরমিচির করতো। তবে তারা নাকি কোন এক প্রদেশের বিঙ্গালা বাঙিলা কি যেন, আমার ঠিক মনে নেই। লোকগুলো কি বলছে জানো? ওই যে রমজান রে, ও বলল আমার মামা ছিল, সে কোথায় কোথায় হজ করতে যেত, আবার কোন কোন এলাকায়, এবং সেখানে গিয়ে কোন কোন মানুষের সাথে যেন দেখা হতো, বাঙালি না বাঙালি না কি বঙ্গালী কি যেন বলে ওই জাতটা, ওদের সাথে দেখা হতো। এইবার লেখক বলছে, এখন তো লেখক নিজের পরিচয় দেয়নি না বাঙালি হিসাবে, বলছে এই বঙ্গালী না কি, দেখো বানানটা কি বলছে, বিঙ্গালা, বিঙ্গালা না বাঙিলা কি যেন একটা নাম, ওই সব মানুষদের সাথে কিন্তু বসে গল্প করতো আমার মামারা। উৎসাহে উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে আমি শুধালাম, বাঙালা? তুমি কি বাঙালার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ। আমি চোখ বন্ধ করে ভাবলাম, হায় হায়, আমার দেশে আমার বাংলা ভাষায় শ্রীরামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, কতজন বাঙালি আছে, কিন্তু কই কখনো এত গর্ব তো অনুভব করিনি আমি। ভাবো, রবীন্দ্রনাথ থেকে শুরু করে কত বড় বড় মানুষ বাংলায় জন্মগ্রহণ করেছেন, তাদের জন্মগ্রহণ করার কারণে আমরা তো কোনোদিনও এত বেশি প্রশংসা করিনি, আমি মানে কবি লেখক, যে আমিও বাঙালি তাদের মতোই, এটা নিয়ে কোনোদিনও প্রশংসা করার প্রয়োজন পড়েনি। কিন্তু কোনো দিন অমুক জনের মামা কোন এক বাঙালিদের সাথে বেশি আড্ডা দিত, সেই কথা শুনে আজকে আমার কথাটা শুনলাম, আর মনে মনে ভাবছি, যাক তাহলে আমি বাঙালি হয়ে কত গর্বের বিষয়, আমাকে পেলে এরা লুট করে নেবে জানো, হ্যাঁ যেন আড্ডাবাজ শুরু হবে। তাই বলছে, কিন্তু কই কখনো এত তো গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি। এই যে নমস্য মহাজনরা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন, নিশ্চয়ই বিস্তর মাথার ঘাম পায়ে ফেলে তারা আলবৎ শ্রীহট্ট বর্তমানে কোথায় আছে? বাংলাদেশে। কেমন? নোয়াখালী, চাটগা, কাছাড়ের বাঙালি, খালাসি, পশ্চিমবঙ্গের কলকাতা নগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা মারতে শিখে হেলাই মক্কা করিলা জয়। হেলাই মক্কা করিলা জয় মানে হলো অবহেলা করেই মক্কা জয় করে নিল। মানে লেখক বলতে চাইছেন, একসময় বাঙালিদের মধ্যে একজন ছিল যার নাম বিজয় সিংহ। কেমন? বিজয় সিংহ কিন্তু অবহেলার মধ্যে দিয়ে, মানে ন্যাচারালি ও গেল আর গিয়ে লঙ্কা জয় করে নিয়েছিল, শ্রীলঙ্কা জয় করে নিয়েছিল। বাঙালি ছেলে বিজয় সিংহ কি জয় করেছিল? লঙ্কা জয় করেছিল। তারই মতো আজকে লেখক কিছুই করলেন না, মক্কাবাসীর মন একদম জয় করে নিল। কিসের কারণে? শুধু আড্ডা দিয়েছে বলে। আড্ডা দিয়েছে কোনো এক বাঙালি, সেটার নাম করে তিনি নিজে বলছেন যে আমিও বাঙালি, আমিও ওই জাতেরই মানুষ। এই করে সবাই এত খুশি হলো, মনে হচ্ছে উনি মক্কা জয় করে নিলেন। হেলাই মক্কা করিলা জয়। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের উপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বলিলুম, আমি বাঙালি। ওই হয় না এরকমভাবে, এই যে বুকের কাছে রেখে আমি বাঙালি, দাঁড়িয়ে উঠে বললাম, মানে স্বীকার করলাম। গ্রিক সদস্য মার্কস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলাইক করে খবরের কাগজের পিছনে ডুব মেরেছিলেন। মানে প্রথমে যখন সাক্ষাৎ হয়েছিল না, তখন মার্কস কী করেছিল বলো তো? কয়েছে খবরের কাগজ পড়তে থাকো, কোথায় কী লেগেছে, লটারি ইত্যাদি, ঠিক আছে, শেয়ার মার্কেট দেখছে সে প্রথমেই লেখককে দেখে কি বলেছিল? সালাম আলাইক। সালাম আলাইক মানে হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, মানে আপনার শান্তি হোক। তার কানে কিছু যাচ্ছিল কিনা জানি না, আমি ভাবলুম রাশভারী লোক। রাশভারী মানে কাকে বলে? গম্ভীর প্রকৃতির লোক। হয়তো ভাবছেন নতুন মেম্বার হলেই তাকে নূতন জামাইয়ের মতো কাঁধে তুলে নিয়ে ধাই ধাই করে নাচতে হবে, এ কথা আড্ডার কনস্টিটিউশনে লেখে না। এই যে ধরো আমরা এখানে বসে আছি, আচমকা তোমার কোনো এক পরিজন ঢুকলো, তো ওদের তো একটু অসুবিধা হবে। তাই জন্য কোথাও যেন মনে হচ্ছিল লেখকের, যে লেখক সেখানে গিয়ে এই যে মার্কস এর একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো মার্কস মনে মনে ভাবছে, হ্যাঁ নতুন মেম্বার হয়েছে আমাদের আড্ডার মধ্যেকার, তাই জন্য তাকে কি জামাইয়ের মতো মাথায় তুলে নিয়ে হেই করে ধাই ধাই করে নাচতে হবে? আশ্চর্য কথা। এটার জন্য তো আড্ডার কোনো কনস্টিটিউশনে লেখা নাই। কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান, নিয়মাবলী। মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে বললেন, দাও মেরেছি, একটা স্যাম্পেন হবে আমাদের নতুন মেম্বার। আচ্ছা, যখনই শুনলো যে লেখক হচ্ছে বাঙালি, তখন মার্কস কিন্তু খবরের কাগজ সাইড করে দিল, বলছে এবার তো জমবে আড্ডা। তার মানে বাঙালিরা শুনেছি খুব ভালো আড্ডা দেয়, তা একটু স্যাম্পেন হবে, স্যাম্পেন। কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিল মালিক, তার দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন ফোয়ারার জল লাফানোর মুদ্রা। মানে বুঝলা, বোতল আর ফোয়ারার জল মানে বুঝলা, ক্যাপটা খুললে যেমন
করে উঠে যায়, বুঝিয়ে দিল, মালিক বুঝে গেল কী আনতে হবে। কারণ ওই সব দোকানে না এইসব মদ স্যাম্পেন এই জাতীয় জিনিসগুলো বিক্রি করার কোনো লাইসেন্স নাই, কিন্তু তারপরেও সবাই জানে যে ওই দোকানে বিক্রি হয়। কৌশল, ঠিক আছে, একদম বাঙালিদের মতো কোথাও জানো। আমাদের নতুন মেম্বার কাউন্টারের পিছনে দাঁড়িয়ে ছিল মালিক, তার দিকে হাত দেখিয়ে বলল, বিভিন্ন মুদ্রা টুদ্রা দেখালো। ম্যানেজার কুল্লে, ম্যানেজারের নাম কি কুল্লে, এই 2 ডিগ্রি কাত করে ঘাড় নাড়লো। মানে কি বলো তো, ঠিক আছে, এইটুকু মাথা ঘাড় নেড়ে বলে হ্যাঁ আছে। আমি ভয়ে ভয়ে বললাম, এই দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই। মার্কস বললেন, কাফের পিছনে তার ড্রয়িং রুমে বেটা সব বেচে, আফিম, ককেইন, হেরোইন, হসিস, যা চাও। তো এই জিনিসগুলো কি জানো, জীবন নাশ করার মতো নেশা, এই জিনিসগুলো ওখানে বিক্রি হয়। ছোকরাকে বললেন, আর একটা তামাকও সাজিস, মানে ওখানে ওটা তামাক মানে ওই যে সিগারেট জাতীয় বিষয়টা, তামাক সাজিস। তো তামাক তো ওই রকম হয় না, তামাক কী হয়েছে, ঘর ঘর করে পাইপের নল লাগানো, দেখবে টিভিতে বিভিন্ন সিনেমাটির মতো দেখাই যে এখনও পর্যন্ত এইরকম করে ধরে রেখেছে, এভাবে খাচ্ছে, ঘর করে ধোয়া বেরোচ্ছে, একটা পাইপের নল লাগানো আছে জলের মধ্যে একটা জায়গাতে, তো বেশ ভালোই লাগে দেখতে। তাই বলছে, ছকরাকে ডেকে বলল, কে বলো তো, মার্কস কি বলল, আর একটা তামাকও সাজিস। বলে কি, কায়রোতে তামাক, স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু, মানে আমি স্বপ্ন দেখছি না তো, মায়া ঘটছে না তো, এটা মনের ভুল হচ্ছে না তো। লেখক ভাবছে যে এখানে আমি তামাক কোথায় পাবো, হ্যাঁ এখানে কোথায় তামাক পাওয়া যাবে। দিব্যি ফরসি হুকো এলো, ফরসি মানে ফরাসি, ফরাসিদের হুকো কেমন দেখতে বলো তো, ওই যে বড় বড় লেজ, পাইপটা, তো পাইপ কথা বললো না, কিভাবে বলছে লেখক, খুব রসিক মানুষ, কি বলছে দেখো, তবে হনুমানের ন্যাজের মতো 3.5 গজি দরবারি নল নয়, মানে হনুমানের লেজের মতো এত লম্বা কোনো নলটল নাই, আর সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোঁতা ভোঁতা, জরির কাজ করা আমাদের ফর্সি কেমন যেন একটু নাজুক মোলায়েম হয়। মানে নাজুক মানে হচ্ছে যা একেবারে আঘাত সহ্য করতে পারে না তাকে বলে নাজুক। যেমন বলো তুমি কোনো প্রকার আঘাত সহ্য করতে পারো না, তখন তুমি নাজুক হয়ে গেলা। যেমন তুমি মোলায়েম, মোলায়েম মানে কি কোমল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। সেই ক্ষেত্রে একটা বিষয় হলো, এদের যেন একটু গাইয়া, মানে এদের যেন একটু গ্রাম্য ব্যাপার আছে। তবে হ্যাঁ, চিলিমটা দেখে ভক্তি হলো, আশ্চর্য কথা, এই হলো নেশাকর মানুষ। যেই চিলিমটা দেখেছি কিনা, যেখানে ওই গাঁজা টাজা পোড়া হয়, ঠিক আছে, ওইটা দেখে ওর ভক্তি, আহা আরে কতদিন পর দেখলাম, এই তো ভারতবর্ষে বাঙালিরা খায়, এখানেও দেখতে পেয়েছি, আশ্রু টান দিব একদম জোরে জোরে, ঠিক আছে। তো নেশাখোর মানুষ, তিনি বলছেন চিলিমটা দেখে ভক্তি হলো, ইয়া ডাবর পরিমাণ, ডাবর মানে হচ্ছে কলসির মতো মুখটা একদম চৌড়া, অনেকগুলো তামাক দেওয়া যায়, আর সেই ধোয়া ওঠে একেবারে, অত মন ভরে গেছে দেখেই একবারে। 1 পো তামাক হেসে খেলে তার ভিতর থানা গড়তে পারে, তাওয়াও আছে। বলছে একদম সেইখানে কিন্তু বিশাল বড় জায়গা আছে, যেখানে অনেকগুলো তামাক সেখানে ঢুকে দেওয়া যায়। আগুনের বেলা অবশ্যই আমি টিকের ধিকি টিক মানে এটা কি, তামাক জ্বালানো, এই যে টিক আমরা যেমন জ্বালাই দেশলাই, ওই রকম আগুনটা ধরানোর একটা স্টাইল আছে, সবাই পারে না ওই তামাক ধরাতে, কেমন। তাই বলছে আগুনের বেলা অবশ্যই আমি টিকের ধিকি গোলাপি গরম প্রত্যাশা করিনি, কারণ কাবুলেও দেখেছি টিকে বানাবার গুহ্য তথ্য সেখানকার রসিকরাও জানেন না। মানে ওখানে ওই তামাক জ্বালানোর যে একটা নিজস্ব স্টাইল আছে, সেটা আমরা জানা ছিল না, ওখানকার মানুষরা জানা ছিল না। কিন্তু ওইটা যখন দেখলাম যে কী সুন্দর বানিয়ে টানিয়ে নিয়ে আসলো, গোলাপি রঙের আগুন একটু ধিক করছে, মানে দেখেই মনটা ভরে গেল একেবারে, মনে হচ্ছে একদম প্রণাম জানাই একবারে। আর যা খুশবাই বেরোলো, মানে বুঝলা খুশবাই মানে কি বলো তো, খুশবু মানে সুগন্ধ, বলছে ওইটার যে ধোঁয়াটা না, ওটার মধ্যে দিয়ে কী যে আছে, ওটার মধ্যে তামাকের পাশাপাশি আর যে কি দিয়েছে, এত সুন্দর সুগন্ধ বেরোলো যে তার রেস, মানে ওই সুগন্ধটা আজও প্রায় দীর্ঘ 14 বছর পরও যেন আমার নাকে লেগে আছে। অদ্ভুত কথা না। তিনি তামাকের গন্ধ এমন পেয়েছেন যে সেটা আজও নাকি তার নাকের মধ্যে লেগে আছে। তাই তিনি বলছেন, পাঠক আমাদেরকে বলছে, পাঠক তুমি নিশ্চয়ই জানো সুগন্ধি ইজিপসিয়ান সিগারেট ভুবন বিখ্যাত। তাহলে গোটা পৃথিবীর মধ্যে বিখ্যাত সিগারেটের নাম কি, সুগন্ধি ইজিপসিয়ান সিগারেট, আন্ডারলাইন দিয়ে রাখো, সুগন্ধি ইজিপসিয়ান সিগারেট। আমরা তো জানি না, আমরা ছাইপাস খাই বোধ হয়, হ্যাঁ আমাদের লোকেরা। কিন্তু কখনো কি ভেবে দেখেছো, বিশেষ করে মিশরি সুগন্ধি সিগারেট তরিবত করে বানাতে শিখলো কি করে? বলে মিশরের মানুষরাই কেন এত সুন্দর করে সিগারেট বানাতে শুরু করলো? আইসো সে সম্বন্ধে ঈষৎ গবেষণা করা যাক। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট থাকে পরীক্ষার সময়। আইসো সে সম্বন্ধে ঈষৎ গবেষণা করা যাক। কি বিষয়ে গবেষণা বলো তো?
সিগারেট কীভাবে বানায় মিশরীয়রা, যে এত সুগন্ধ। বলছে এক সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস, তার রাজনীতি মানে এত এত রাজনীতি আছে এর ভিতরে না, এবং দেদার রসায়নশাস্ত্র লুক্কায়িত আছে। রসায়নশাস্ত্র জিনিসটা আমরা বুঝি, রসায়নবিদ্যাতে কী হয়, এক কেমিক্যালের সাথে আরেক কেমিক্যালকে মিশিয়ে একটা ভিন্ন কেমিক্যাল তৈরি করা হয়। এক্সাম্পল দিয়ে আরেকটু বলতে পারি যে দুধ আছে, লেবু আছে, দুটোকে মিশ্রণ করা, না দুধ থাকবে না লেবু থাকবে, একটা ভিন্ন পদার্থ তৈরি হলো, তার একটা নিজস্ব গুণ আছে, রাসায়নিক গুণ। তাই বলছে এখানকার মধ্যে একটা রসায়ন সূত্র আছে, তামাকটা কীভাবে তুমি তৈরি করবা সেটার উপর ডিপেন্ড করছে কেমন সুগন্ধ হবে। সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3 দেশে, বুঝবা। তিনি কত জানেন এগুলো বিষয়ে, ভাবছ? হ্যাঁ, সিগারেটের জন্য ভালো তামাক কোন কোন দেশে জন্মায়? 3টা দেশে। বলছে একটা আমেরিকায়, আমেরিকার কোন অঞ্চলে? ভার্জিনিয়াতে। দ্বিতীয়টা হচ্ছে গ্রিসে, গ্রিসের কোথায়? মেসেডট অঞ্চলে। আরেকটা হচ্ছে রাশিয়ায়, রাশিয়ার কোথায়? রুশের কৃষ্ণ সাগরের পাড়ে। ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া খায়, আমেরিকার ভার্জিনিয়াটাই আসে ভারতবর্ষে, সেখানকার সিগারেট ভারতীয় মানুষরা খায়। কিছুটা গ্রিক, কিন্তু এই গ্রিক তামাক এ দেশের টার্কিশ এবং ইজিপশিয়ান নামে প্রচলিত। বলছে ওই দেশের কথা বলছে, কিছুটা গ্রিক মিশানো এবং টার্কিশ আর ইজিপশিয়ান নামে পরিচিত সেখানকার তুরস্কের অঞ্চলের। তার কারণ একদা গ্রিসের উপর আধিপত্য করত তুর্কি, এবং তুর্কি গ্রিসের বেবাক তামাক ইস্তাম্বুলে নিয়ে এসে কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। তুরস্কের শহর হচ্ছে ইস্তাম্বুল। সেখানে বলছে কীভাবে সিগারেট বানাতে হতো, ওই কাগজে মুড়ে টুড়ে, এই কথাটা বলে, বিশেষ কিছু না এখানে। মিশরও তখন তুর্কির কবজাতে, তাই তুর্কির কর্তারা কিছুটা তামাক মিশরে পাঠাতেন। মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই মাখিয়ে দিয়ে যে অনবদ্য রসনলি নির্মাণ করলেন, তারই নাম ইজিপসিয়ান সিগারেট। ইজিপসিয়ান সিগারেট না তো আমেরিকার, না তো গ্রিসের, না তো রুশের, কিন্তু সেই ক্ষেত্রে কিসের মিলালো দেখো, গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই দুটো মিশিয়ে দিল, ইজিপসিয়ান সিগারেট তৈরি হয়ে গেল। নিশ্চয়ই লক্ষ্য করেছেন চায়ের টিন যদি রান্নাঘরে ভালো করে বন্ধ না রাখেন, এখানে একটা বিষয় আছে, আমি জানতাম না, এটা পড়ার সূত্রে আমি জানতে পারলাম। রান্নাঘরে যদি চা করা হয়, চা পাতা, সেটা যদি টিনটা খোলা রাখা হয়, মানে কৌটোটা খোলা রাখা হয়, এবং সেটা যদি ভালো করে বন্ধ না রাখা হয়, তবে ফোড়নের ঝাঁকে চা বরবাদ হয়ে যায়। কোনো ফোড়ন রান্না হচ্ছে, সেটার ঝাঁঝে কিন্তু চা নষ্ট হয়ে যায়। অর্থাৎ আর কিছু না হোক, খুশবাইটি আতুর ঘরে নুন খাওয়ানো বাচ্চার মতোই প্রাণত্যাগ করে। ছোট বাচ্চা আতুর ঘর থাকে না, একদম বাচ্চা জন্মের হওয়ার পর যে ঘরটাতে রাখা হয় মাকে আর সন্তানকে, সেখানে যদি হালকা লবণ জাতীয় কিছু খাইয়ে দেওয়া যায় বাচ্চা মরে যাবে। তাই বলছে ওই চায়ের মধ্যেকার যদি ওই ইটা রাখা হয়, ওইখানে খুলে রেখে দেওয়া হয় ঢাকনাটা, আর সেই ঘরের মধ্যে যদি কী করা হয়, বিভিন্ন ঝাঁঝ দেওয়া হয়, তাহলে কি হবে, ওই চাটা নষ্ট হবে না, কিন্তু চায়ের মধ্যেকার যে সুগন্ধ সেটা কেটে যাবে। ঠিক ওই নুন খাওয়ানো বাচ্চাটার মতো। মাল জাহাজ লাদাই করা যে অফিসারের কর্ম, তিনিও বিলক্ষণ জানেন। যে জাহাজে কাঁচা তামাক লাদাই করা হয়েছে, তাতে করে গন্ধওয়ালা অন্য কোনো মাল নেওয়া হয় না, পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায়। অনেক সময় অনেক কাজের কারণে কিন্তু তামাকের গন্ধ কিন্তু নষ্ট হয়েই যায়। তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবাইয়ে মজানো অতীব কঠিন কর্ম। সিগারেটে 1 ফোঁটা ইউক্যালিপটাস তেল ঢেলে সেই সিগারেট ফুঁকে দেখুন, 1 ফোঁটা তেল আস্ত সিগারেট একদম বরবাদ করে দিয়েছে। কি বললো আমাদেরকে? বলছে দেখুন, কি দেখুন, তামাকের মধ্যে মাত্র 1 ফোঁটা ইউক্যালিপটাস তেল দিয়ে দেখুন, আর তারপরে সেই সিগারেটটা ফুঁকে দেখুন। কি সুন্দর করে বলছে, বদমাশি করে। হ্যাঁ, বলছে সঙ্গে সঙ্গে পুরো ওই 1 ফোঁটা তেল কী করেছে জানো তো, পুরো সিগারেটটাকে একদম বরবাদ করে দিল। 5 বছরের বাচ্চাও সেই সিগারেটটা ফুঁকতে পারবে, কোনো কাশি টাশি হবে না। মানে সিগারেট খাওয়ার সময় কাশি হওয়াটা স্বাভাবিক, কিন্তু এমনভাবে ওই তেলটা দিয়ে দিল 1 ফোঁটা, কোন তেল? ইউক্যালিপটাস তেলটা। সঙ্গে সঙ্গে কী হলো বলো তো, পুরোটা এমন স্টাইল হলো, মানে এমন জিনিসটা তৈরি হলো, ওই সিগারেটটা খেতে গেলে কোনোভাবে আর কাশি টাশি হবে না। 5 বছরের বাচ্চাও সেটা খেয়ে ফেলতে পারবে। কি বলছে দেখো, 5 বছরের বাচ্চাও তখন সেই সিগারেট না কেসে অনায়াসে ভস করে ফুঁকে যেতে পারে। বস্তুত বড্ড বেশি ভেজা সর্দি হলে অনেকে এই পদ্ধতিতে ইউক্যালিপটাস সেবন করে থাকেন। যারা সিগারেট সইতে পারেন না তারা পর্যন্ত, ধরো তুমি সিগারেট কোনোদিন খাও না, তবু তোমার ইচ্ছা হচ্ছে একটু সিগারেট খাই, তাহলে তুমি ওই পদ্ধতিটা দিয়ে তারপরে সিগারেটটা খাও, তাহলে তোমার কষ্ট হবে না। এবার কারো সর্দি লেগেছে, সিগারেট খুব খেতে ভালোবাসে, কিন্তু মারাত্মক সর্দি লেগেছে, এই সময়টাতে কি হবে, যে সে সিগারেট খেতে গেলে কি করবে, ওই ইউক্যালিপটাস তেলটা দিয়ে তারপরে খাবে, তাতে তো ওর ক্ষতিটা হবে না। বরঞ্চ এমন গুণী আছেন যিনি অ্যাটম বমের মাল মশলা মেশানোর
হাল হকিকত জানেন, কিন্তু তামাকের সঙ্গে খুশবাই তার পিছনে রয়েছে গুরুতর রহস্যাবৃত ইন্দ্রজাল। ইন্দ্রজাল আমার কথার অর্থ হচ্ছে জাদুবিদ্যা। বুঝবা বিষয়টা? এমন কিছু মানুষ আছে যারা বোম টোম কীভাবে তৈরি করতে হয় সব জানে, কোন কোন মাল মশলা দিয়ে তৈরি করতে হয় সব জানে, ডিটেলস জানে, কিন্তু তামাকের সাথে কিভাবে ওই খুশবাইটা মিশাতে হয়, কতটা পরিমাণ কিভাবে মিশাতে হয় এটা জানতে পারে না। এটা গোপন তত্ত্ব, যেন জাদুবিদ্যা, সবাই জানে না এটা। গেল কথা। নেক্সট কি বলছে, বরঞ্চ এমন গুণী মানুষ, এটা কথা হলো, কিচ্ছু বাড়িয়ে বলছি নে, অজন্তা কোথায় আছে? অজন্তা গুহাচিত্রের নাম তো আমরা শুনেছি আগে, এটা মহারাষ্ট্রে আছে। অজন্তার গুহাচিত্রের যে দেওয়ালটা এবং ছবির রং কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল, পাঠান যুগে পাথরে জোড়া দেওয়ার জন্য কি মাল কোন পরিমাণে লাগানো হয়েছিল, আমরা সে তত্ত্বগুলো মাথা খুঁড়েও বের করতে পারিনি। সত্যি কথা, আমার মাঝে মাঝে মনে হয় আদিনা, গৌড়, এইসব জায়গাতে গিয়ে প্রথম মনে হয়েছিল আমার যে এই জায়গাগুলোতে, এই যে ঐতিহাসিক জায়গাগুলো, তো ঐতিহাসিক জায়গাগুলোতে ইটগুলো যে সাজানো আছে, এত চমৎকার, এত শক্তিশালী সিমেন্ট ছিল সে সময়, এত পাকা মানুষ ছিল সে সময়, এমন করে গম্বুজ তৈরি করা খুব টাফ ব্যাপার। কেমন যে মশলাগুলো বানাতো আমরা জানি না। ঠিক তেমনইভাবে তিনি বলছেন যে ওই যে অজন্তার দেওয়াল, সেই দেওয়ালে কোন কোন মশলা মাখানো হয়েছিল, হ্যাঁ, তারপরে কোন পাঠান যুগে, মুসলিম যুগে সেই পাথরে জোড়া দেওয়ার জন্য কোন মাল মশলা লাগানো হতো, সেসব কথা হয়তো আমরা মাথা খুঁড়ে মাথা ফাটিয়ে দিলেও হয়তো জানতে পারি না। এবং পারেনি বিশ্ব সংসার বের করতে কি কৌশলে, কি মশলা দিয়ে মিশরীরা তাদের মমিগুলোকে পচার হাত থেকে বাঁচিয়েছিল। সত্যি কথা, আগেকার সেই দিনের ঘটনা। মমি কাকে বলা হয়? ওই যে মানুষ মারা গেলে তার মৃতদেহটাকে যত্ন করার জন্য, মানে যেন পচে না যায়, তার জন্য ওই মমিগুলোতে তাই সেই মানুষটাকে কি এমন ছড়িয়ে দিত তার মধ্যে, যার কারণে বডিটা নষ্ট হতো না, যেমনকার তেমনি থেকে এত চিরকাল। তো কী এমন সেটা মিশাতো, এটাই কিন্তু তিনি ভাবতে চাইছেন। স্বীকার করি মিশরীরাই একদিন সে কায়দা ভুলে মেরে দিয়েছিল। পাঠান মোগল যুগে যেরকম আমাদের অনেকখানি রসায়নবিদ্যা অনাদরে লোপ পায়, তবু তো আমরা আজও মকরধ্বজ মানে হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ। আবার চবনপ্রাশ খাও? আমি খাই না। চবনপ্রাশ যেটা আয়ুর্বেদিক ওষুধ বানাতে পারি, ভেজাল তো শুরু হলো মাত্র সেদিন আমাদেরই চশমার সামনে, মানে বুঝলা, বহুদিন পর্যন্ত কিন্তু এগুলো খুব সুন্দরভাবেই চলতো। এই ইদানিংকালে কি হয়েছে, এইগুলোতে ভেজাল মেশানো শুরু হয়েছে, তাই না? সব কিছুতে ভেজাল, সব কিছুতেই বিষ মেশানো আছে, জানো, আসল জিনিসটা নাই, আসল গুণটার থেকে ভুল গুণগুলোই বেশি আছে। মিশরীরাও ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। ঝর্তি পড়তি যেটুকু এলেম মানে বিদ্যা, হ্যাঁ, তখনও তাদের পেটে ছিল, তাই দিয়ে তারা সেই সমস্যা সমাধান করলো। তামাকে কি করে খুশবাই জড়া যায়, তামাকের সোয়াদটি জখম না করে। মানে কথা হচ্ছে তামাকের সাথে সেটা মিক্সচার করতে গিয়ে যেন এমনটা না হয় যে তামাকের আসল স্বাদটাই নষ্ট করে দিল আর খুশবাইটা বেশি হয়ে গেল, তাহলে তো ক্ষতি হয়ে গেল, মানে জিনিসটাই নষ্ট হয়ে গেল, সিগারেটটা, তামাকটা। তাই ওরাই জানে, মিশরীরাই একমাত্র জানে কিভাবে তামাকটাকে কোনো প্রকার নষ্ট না করেও খুশবাইটা মেশানো যায়, সবাই জানে না এটা। তাই যখন কোনো ডাক টিকিটে তামাক কদরদারের তদারকিতে কায়রোর কাফেতে তামাক সাজা হয়, বুঝবা, এখানে একটা ব্র্যাকেটের অংশ আছে, তাই জন্য আগের অংশটা পড়ে নিলাম। তাই যখন কোনো ডাক সাইটে তামাক কদরদারের, হাই এ গত্র পৃথিবীর সর্বত্র কি কাবুল, কি দিল্লি, কি কায়রো, সুকুমারের ভাষায় বলি হুস হুস করে মরে যাচ্ছে। তো বলছে আসল কথা হচ্ছে যে এই যে তামাক কারবার যারা করছে, তামাকের কারবার করছে সারা পৃথিবী জুড়ে, সেটা কাবুল দেশ হোক, কায়রো হোক, বা সুকুমার রায় যেমন লিখেছেন হুস হুস করে মরে যাচ্ছে, সেই সব তদারকি যারা করছে, সেই সব কাজকর্ম যারা করছে, কায়রোতে কাফেতে তামাক সাজা হয় এবং সেই কদরদার যখন সে তামাকের নীলাভ ধুয়োটি ফুরফুর করে নাকের ভিতর দিয়ে ছাড়েন, বুঝবা, কায়রোর এই কাফের যে দোকানগুলোতে, কাফেগুলোতে বসে যিনি এই তামাকগুলো ফুরফুর করে ছাড়েন, মানে বুঝলা, সিগারেটটা খাচ্ছে, তামাকটা সেবন করছে, এবং ধোঁয়াটা যখন ছাড়ে কিনা প্রচুর ধোঁয়া ছাড়তে পারে। এবার আমরা সাধারণত যেমনটা জানি, কেউ বিড়ি বা সিগারেট এই জাতীয় কিছু খেতে গেলে আশপাশে কেমন বিরক্ত লাগে বলো তো গন্ধটা, বাট ওই সময় ওরা যখন ধোঁয়াটা ছাড়ে, রাস্তার লোক তখন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থেকে যায়, নেই তখন আরাম করে, অর্থাৎ এত সুন্দর সুগন্ধ ওখানকার পুরো বাতাসে ছড়িয়ে যায় সৌন্দর্য, ওটা সুগন্ধটা, তখন মনে মনে যেন বলতেই হয়, হে আল্লাহ, কি তোমার আশীর্বাদ, কি জিনিস তৈরি করেছো, এত সুন্দর সুগন্ধ, আশ্চর্য। তাই বলছে সেই কদরদার, মানে যারা কদর জানে তামাকের, তাদের কথা বলছে, সেই কদরদার
যখন সে তামাকের নীলাভ মানে মোটামুটি নীলের মতো আভা ধুয়োটি ফুরফুর করে নাকের ভিতর দিয়ে ছাড়েন এবং নীলনদের মন্দমধুর ঠান্ডা হাওয়া, বুঝলা আশপাশে কি আছে, নীলনদ বয়ে চলেছে, তো নীলনদ থেকে কি আসছে, মৃদুমন্দ সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস আসছে, সেই বাতাসের সাথে ধোঁয়াটা মিশে কি হয়, সেই ধোঁয়াটির সঙ্গে রসকেলি, রসকেলি মানে হচ্ছে আনন্দ করছে যেন, বাতাস আর ধুয়ো দুটো মিলে যেন খেলা করছে, খেলা করতে করতে তাকে ছিন্ন ভিন্ন করে কাফের সর্বত্র ছড়িয়ে দেয়। এবার দেখো ধোঁয়াটা এখানে উঠলো আর এদিক থেকে আসছে নীলনদের বাতাস, ধাক্কা দিয়ে একদম ধোঁয়াটাকে চারদিকে ছড়িয়ে দিল, কাফেটার চারদিকে ছড়িয়ে দিল। এবার কি ঘটছে, তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে যায়, উন্নাসিক মানে হচ্ছে গিয়ে মুগ্ধ হয়ে থমকে দাঁড়িয়ে যায়। পাঁড় সিগার খেকো, পাইকারি সিগারেট খেকো ফোকো, মানে ভাষাটা দেখো কীভাবে বলছে, বলছে পার সিগার খেকো মানে যারা একদম মানে প্রচণ্ড সিগারেট খায়, অথবা পাইকারি সিগারেট ফোকো মানে কথায় কথায় যারা সিগারেট ধরিয়ে ফেলে, পাইকারি অবস্থায় যেন হ্যাঁ সিগারেট ফুঁকতে থাকে, তারা পর্যন্ত বুকের উপর হাত রেখে, দেখো এদিকে বুকের উপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে হচ্ছে আল্লাহকে ধন্যবাদ, এমন কি চমৎকার জিনিস বানিয়েছে। ওটা আবার অর্থটা ব্র্যাকেট দিয়ে দিয়েছে, খুদা তালা তারিফ মানে ঈশ্বরের বা মহান আল্লাহর তারিফ করে তারা, কি চমৎকার সুগন্ধ। আচ্ছা ঘুরে ফিরে আবার বাঙালি কোথায় আসবে, ফিরে ইলিশের কাছেই আসবে। তাই বলছেন আর ইলিশের বেলা যে রকম হয়েছিল এ অধম ঠিক সেই রকম তাজ্জব মানে বেহেস্তের বর্ণনায় এ তামাকের বয়ান নেই কেন, তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ। বলছে যে বেহেস্ত স্বর্গ, সেই স্বর্গে যাওয়ার জায়গাতে ইলিশ না থাকলে তো মনটা দুঃখ হবেই। আজকে আমার মনে হচ্ছে মানে লেখকের মনে হচ্ছে যে সেখানে এই তামাকের ব্যবস্থা নাই কেন, তাহলে তো আমরা কোনো সময় পাপ করতাম না, নরকে যেতাম না, সবাই চলে যেতাম বেহেস্তে। কিন্তু বেহেস্তে এই দুটো জিনিসের দরকার ছিল, ইলিশ মাছ আর এই তামাক। বাঙালিদের দেখো বাঙালি কথায় কথা না, আমরা যেমন কথায় কথায় কী করি বলো তো, একটু কোথাও যদি কাঁচ টাঁচ দেখতে পাই, চুল ছেলেমেয়েগুলোকে দেখি কথায় কথায় চুলটা ও ছেড়েই রাখে সামনের দিকে চলে আসে, সরাতেই আছে, ভাই একবারে সরিয়ে দাও, ভালো লাগছে। ছেলেগুলোকে দেখি ঠিক আছে একটু চুলটা ঠিক করে নিই, কোথাও যেতে গেলে মাঝে মাঝে কেউ চিরুনি সঙ্গে নিয়েও ঘুরে, হ্যাঁ আমি দেখেছি কিন্তু অনেক জায়গাতে চিরুনির সঙ্গে নিয়ে যায়, হ্যাঁ হাত দিয়েও করে, হ্যাঁ। তো বাঙালি তার চুলটিকে কেতাদুরস্ত মানে পরিপাটি, এবার দারুণ জায়গায় আমরা পৌঁছাচ্ছি। বলছে বাঙালি তার চুলটিকে কেতাদুরস্ত করে রাখতে ভালোবাসে। কাবুলিরা মানে কাবুল অঞ্চলের মানুষরা, তারা কি করে জানো, বেলা অবেলা মৌকা পেলেই তার পাইজারে গুটি কয়েক পেরেক ঠুকিয়ে নেয়। পাইজার মানে হচ্ছে জুতো। এক একটা এলাকার মানুষের এক এক রকম বৈশিষ্ট্য। বাঙালিদেরকে দেখবা কথায় কথায় ওরা চুল ঠিকঠাক করতে শুরু করে দেয়, হ্যান্ডাই। এবার তুমি কাবুলের মানুষগুলোকে দেখবা পাইজার মানে জুতো, যেখানে সুযোগ পেলে ওখানে কাঠি মারতে শুরু করে দিল, যদি ছিঁড়ে যায় রাস্তায় চলতে চলতে, ওটাই ভয়, আশ্চর্য। ইংরেজরা আয়না সামনে পেলেই কী করে জানো তো, টাইটা ঠিক মধ্যিখানে আছে কিনা সেটা নিয়ে তদারক করতে ব্যস্ত, মানে টাইটা সোজা হয়েছে কিনা, সমান আছে কিনা, না এঁকে বেঁকে গেছে, ইংরেজরা ওটাই করে, ঠিক আছে। তার তদারকি মানে ওইটা পরীক্ষা নিরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে। পেশোয়া অঞ্চলের যে পাঠানরা, ওরা কি করে প্রধানত শিরোপীরা মানে হচ্ছে মাথার যত জ্বালা ওদের, তার শিরাভরণ নিয়ে, মানে দেখো ওরা বড় বড় পাগড়ি পরে না, হ্যাঁ পাগড়ি, তো বলছে পাগড়িটা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে ওরা বারবার নাড়াচাড়া করে, মানে সুযোগ পেলেই হলো ওই পাগড়ি নিয়ে ওদের হোড়া। আর মিশরীদের কী খবরটা, মিশরীর চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশ রাখার জন্য। এই বালিশ কথার ওরা আসলে প বলে না, বলে ব, আসলে হতো পালিশ। মিশরি মানুষরা যেখানেই যাক না কেন কথায় কথা শুধু চটিটা দেখে, এই পালিশটা নষ্ট হয়ে গেল, এই রাস্তাতে ওখানে পালিশ মানে ব্রাশ করার জন্য প্রচুর ছেলে দেখলেই এই সঙ্গে সঙ্গে পালিশ করতে চলে আসলো দৌড়ে। মিশরের এটা একটা বৈশিষ্ট্য ওখানকার মানুষদের। বলছে যে মিশরীর চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশ, আরবি ভাষায় প অক্ষর নেই, তাই ইংরেজি পালিশ কথাটা মিশরীতে বালিশ রূপ ধারণ করেছে রাখার জন্য। অতএব কাফেতে ঢোকা মাত্রই দেখো, কাফেতে যখনই কোনো মিশরি মানুষ ঢুকছে কিনা তার সাথে সাথে কিন্তু বুট পালিশ করার কেউ না কেউ দৌড়ে ঢুকে যাচ্ছে, দাদা কারো বুট পালিশ করতে হবে কি ইত্যাদি জিজ্ঞাসা করছে। অতএব কাফেতে ঢোকা মাত্রই, কে কাফেতে ঢুকলো, আমাদের লেখক কাফেতে যখন ঢুকলো, বুথ পালিশ এই কথাটা বলে একটা ছেলে ঢুকলো, বুট পালিশ করনেওয়ালা ছোকরা এসে আপনাকে সেলাম ঠুকবে, মানে বুঝলা, যেখানে তুমি কাফেতে ঢুকলা সঙ্গে সঙ্গে তোমার পিছনে এসে বলবে বুথ পালিশ, হ্যাঁ
মানে বুট পালিশ করবেন। আপনি তাকে বিচক্ষণ চেনেন হয়তো, মানে হয়তো আপনি কোনো সময় ওকে দেখেছেন, তাই দাঁত মুখ খিঁচিয়ে বলবেন ধর যা যা, মানে হলো কর কর। তার অর্থ আচ্ছা পালিশ কর। সে 32খানা ঝকঝকে দাঁত দেখিয়ে আপনার বুথ পালিশ মানে বালিশ, পুথ বালিশ কর্মে নিযুক্ত হবে। মানে বোঝা গেল কি, সেই ছেলেটা হাসতে হাসতে দাঁত কেলাতে কেলাতে এসে বুট পালিশ করতে শুরু করবে। অ্যাকচুয়ালি ভাষাটা হচ্ছে কি বুথ বালিশ যেহেতু প নাই, আরবিতে প বলে কিছু নাই, ব আছে। সদস্যদের কেউ বলবেন শুভ দিবস, কেউ এই যে কেউ একটু মৃদু হাস্য করবেন, আর কেউ মুখ খবরের কাগজের আড়ালে রেখেই কাগজখানা ঈষৎ দুলিয়ে দেবেন। ইতিমধ্যে আপনার কফি এসে উপস্থিত। ওয়েটার ঠিক জানে আপনি কতটা কড়া, কতখানি চিনি আর কোন ঢঙের পেয়ালার কফি খেতে পছন্দ করেন। আপনি বলবেন চিঠিপত্র নেই। এইবার আসছে আসল কথায়, মানে লাগাতার ওখানে যেতে যেতে না একটা পরিচয় তৈরি হয়ে যায়। তো আপনি নিয়মিত সেখানে যাচ্ছেন আড্ডা দিতে, কফেতে, এবং সেখানে কিভাবে কফি খাবেন, কোন কাপে খাবেন সব জানে ওয়েটার। কিন্তু প্রশ্ন হলো সেই ওয়েটারকে আপনি কি জিজ্ঞাসা করবেন, মানে লেখক কি জিজ্ঞাসা করে। সবসময় মনে রাখবে একটা জিনিস, বাঙালিদের একটা বদমাশি আছে, সেটা হলো বউ থাকবে ঘরে আর বাইরে আমরা লিখব প্রেমপত্র অন্যের উদ্দেশ্যে। বদমাশি, ফাজলামি, সেটাও তিনি বলছেন যে আপনি বলবেন চিঠিপত্র নেই, মানে ওই যে ওয়েটার তাকেই বলবে যে চিঠিপত্র এসছে, আমার নামে কেউ চিঠি পাঠিয়েছে, কারণ অনেকজনকে তো অ্যাড্রেস দিয়ে রেখেছি যে এই কাফের ঠিকানায় পাঠাবেন চিঠিটা, আমি পেয়ে যাবো। ঠিক আছে, বাড়িতে পাঠাবেন না ভুল করো। হ্যাঁ, অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনি প্রিয়াকে কাফের ঠিকানা দিয়েছেন। মানে বুঝলা কি, নিজের প্রিয়তমাকে বাড়ির ঠিকানা দিব না, কারণ বাড়িতে বউ আছে, তাই জন্য কাফের ঠিকানা দিয়েছেন। জিজ্ঞেস করলেন ফোন, মানে কোনো ফোন টোন এসেছিল আমার নামে? আজ্ঞে না, তবে ইউসুফ বে আপনাকে বলতে বলেছেন তিনি একটু দেরিতে আসবেন, আপনি যেন চলে না যান। মানে বুঝলা, ইউসুফ বে যে বন্ধু আড্ডা দিবে, ওর কথাটা শুনে কি ওর ভালো লাগবে ওই সময় লেখকের? লেখক বলছে আমার প্রেমিকার কোনো ফোন এসছে, কোনো চিঠিপত্র এসছে? উত্তরে বলছে ছেলেটা না আসেনি, কিন্তু ইউসুফ বে আমাকে বলেছে যে আপনি যেন চলে না যান, একটু বসবেন, ওনার একটু আসতে দেরি হবে। তো মনটা খিচিয়ে কি বলবেন তিনি? বলেছে ধর মুরুগ্গা, ও আমি জানতে চাইছি কার কথা, ওই বলছে কার কথা। তাই বলছে আজ্ঞে না, তবে ইউসুফ বে আপনাকে বলতে বলেছেন তিনি একটু দেরিতে আসবেন, আপনি যেন চলে না যান। চুলোই যাক গে ইউসুফ বে, আমি জিজ্ঞেস করছি চিঠি বা ফোন নেই? কাঁচুমাচু হয়ে বললে আজ্ঞে না, জানে আজ আপনি দরাজ হাতে বকশিস দেবেন না। যাও চিঠির কাগজ নিয়ে এসো। ঠিক আছে যাও তুমি এক কাজ করো, একটা চিঠির কাগজ নিয়ে এসো, আমি চিঠিটা লিখছি, দেখি কেমন আছে না আছে। হ্যাঁ, অদ্ভুত রোমান্টিক তো মানুষটা। বউকে না প্রিয়াকে প্রিয়তমাকে চিঠি লিখবে। কাফের নাম ঠিকানা লেখা উত্তম চিঠির কাগজ, খাম, ব্লোটিং প্যাড, যাবতীয় সাজ সরঞ্জাম 1 মিনিটের ভিতর উপস্থিত হবে। মানে সঙ্গে সঙ্গে আপনার কাছে কাগজ টাগজ সব চলে আসলো। আপনি পাশের টেবিলে গিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রেমপত্র লিখে যখন ঘণ্টাখানেক পরে আড্ডার টেবিলে ফিরে ওয়েটারকে বলবেন চিঠিটা ডাকে ফেলতে, তখন হঠাৎ রমজান বে শুধাবে কাকে লিখলে? যেন কিছুই জানে না। রমজান বে ততক্ষণে হাজির হয়ে গেল 1 ঘন্টা পরে, ঠিক আছে, আর এসে জিজ্ঞাসা করছে কাকে লিখলে, যেন কিছু জানেই না কাকে আমি চিঠিটা লিখছি। বন্ধুরা এমনি তো করে না, বদমাশি করে আর বেশি করে জিজ্ঞাসা করে সবার সামনে, তাই না? চটে গিয়ে বলবেন তোমার তাতে কি, মানে রেগে যাবা তুমি, হ্যাঁ তোর কী রে, তাতে তোর কী হয়েছে, আমি যাকে লিখেছি রে? রমজান বে উদাস সুরে বলবে না মানে আমার তাতে কি, হ্যাঁ তবু বলছিলাম সকালে বিলকিসের সঙ্গে দেখা। বিলকিস আন্ডারলাইন দাও, এটাই হচ্ছে লেখকের কে, হ্যাঁ। তো সকালে বিলকিসের সঙ্গে দেখা হয়েছিল, তো সে তোমাকে বলে দিতে বললে তুমি যেন 11:30টায় ফামিনা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করো। হাই তো এতক্ষণ কেন বলিসনি তুই? ফালতু আমি 1 ঘন্টা চিঠি লিখে সময় নষ্ট করছি, আমি দৌড়ে চলে যেতাম। কি বলবো, এখন তো টাইম হয়নি না, ওই জন্য বলিনি। মার খাবি কিনা বলো তো এইসব বন্ধু। বলছে আরও চটে গিয়ে বলবেন তাহলে এতক্ষণ ধরে সেটা বলনি কেন? আরে 11:30 বাজতে তো এখনও অনেক দেরি। সে কথা হচ্ছে না, আমি যে মিছিমিছি 1 ঘন্টা ধরে চিঠিটা লিখলাম। রমজান বে আরও উদাস সুরে, উদাস মানে দুঃখ করে বলবে শোন রে ভাই, এত কিছু তো জানি না ভাই, তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি আমি তো সেটা জানি না। এ দেশে তো জানি প্রিয়া পাশের ঘরে আর এ ঘরে বসে প্রেমিক
পাতার পর পাতা প্রেমপত্র লিখে যাচ্ছেন। হাই 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 হাই, এত রোমান্টিক কোথা থেকে আসে মিশর। বলছে সেখানকার মানুষরা কী করে বলে, পাশের ঘরে হয়তো প্রেমিকা বসে আছে, যা বলা প্রেমিকাকে ডিরেক্টলি বলতে পারে কিন্তু বলবে না, পাশের ঘরে প্রেমিকা আছে আর এই ঘরে বসে বসে সে প্রেমপত্র লিখছে প্রেমিকাকে। অদ্ভুত ঘটনা। এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো। আড্ডাতে এরকমই হয়, ধরো যে আড্ডাবাজ মানুষরা কী করবে, খাওয়া দাওয়া নিয়ে গল্প চলছে, চলতে চলতে কেউ একজন হঠাৎ করে বলল নেতা মন্ত্রী এদের কথা, ব্যাস টপিক পাওয়া গেছে, এবার তো ঝেড়ে দিল, যে যত যার জানে সব বলবে এবারও নেতা মন্ত্রী সম্পর্কে। ঠিক এইরকমই এতক্ষণে একটা মুখরোচক আলোচনার বিষয় পাওয়া গেছে, কি বলতো সেটা, প্রেমিকা। এবার তো জমে যাবে আড্ডা। এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো। রেশন সব খোলা মাত্রই মেয়ে মধ্যে মানে মেয়ে মানুষ, আর মধ্যে মানে হচ্ছে মরদ অর্থাৎ পুরুষ মানুষ। রেশনের দোকান খুললে যেমন হিরমির করে একদম ভিড় লাগিয়ে দেয়, তেমনি দোকানের ভিতর ঝাঁপিয়ে পড়ে তামাম আড্ডা। ঠিক সেই রকম প্রেমপত্র লেখার সময় অসময়, মোকা বেমোকা, কায়দা কেতা সম্বন্ধে আলোচনা জুড়ে দেবে। কেমন করে তোমাদের দেশে প্রেমপত্র লিখে, আচ্ছা কী লিখে শুরুতে, আচ্ছা কী লিখে শেষে, আচ্ছা কীভাবে রসিয়ে কথা বলো, সব নটেঙ্গি শুরু হয়ে গেলো, বদমাশি শুরু হয়ে গেলো, সবাই গল্প শুরু করে দিল ওটা নিয়ে। ক্রমে ক্রমে আলোচনার বিষয়বস্তু হটতে হটতে পৌঁছবে সেই সনাতন প্রশ্নে, কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী হয়, কোন দেশের নারী সবচেয়ে সুন্দরী হয়, সেই প্রসঙ্গে গিয়ে পৌঁছলো তোমাদের আলোচনা। অবান্তর নয় না, এটাকে ফেলে দেওয়ার বিষয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, কোন দেশের মহিলা সবচেয়ে বেশি সুন্দর। তাই নিবেদন করি, দেশ বিদেশ ঘুরেছি, অর্থাৎ ভ্যাগাবন্ড মানে বলা হয় ভব ঘুরে, মানে যে মানুষটা খুব ঘুরে বেড়ায়, ভব ঘুরে। ভ্যাগাবন্ড হিসাবে আমার ঈষৎ বদনাম আছে, মানে আমি চার সাইডে শুধু ঘুরে টুরে বেড়াই, এই জন্য আমার একটা বদনাম আছে, এই লোকটা কোথাও স্থির থাকে না, সব জায়গায় ঘুরে টুরে বেড়াই শুধু। তো এই বদনামের ফলে আরেকটা সুযোগ আছে, সুবিধা আছে, যে আমি না অনেক জায়গায় দেখে বেড়েছি যে কোথাকার মেয়ে মানুষ কত সুন্দর হয়, অভিজ্ঞতা আছে। কাজেই আমাকে কেউ সুধান মানে জিজ্ঞাসা করেন, কোন দেশের রান্না সবচেয়ে ভালো, কেউ সুধান। তুলনাত্মক কাব্যচর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয় প্রশস্ততম, আর অধিকাংশ সুধান কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী। আমি যেহেতু দেশ বিদেশ ঘুরে বেড়াই, তাই আমাকে লোকে সবাই জিজ্ঞাসা করে, কেউ জিজ্ঞাসা করে কি, যে কোন দেশের রান্না সবচেয়ে ভালো, কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কোন দেশের বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় আছে, আবার কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কোন দেশের রমণীরা খুব সুন্দরী হয়। আমি কলির পরশুরামের স্মরণে উত্তর দিই। আমি যখন উত্তর দিই কিনা, কাকে উত্তর দিই জানো, একদম পরশুরামের মতো। কেমন পরশুরাম, কলি, এটা কলিযুগের পরশুরাম বলা হয় রাজশেখর বসুকে। রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। তো যে কলির পরশুরামের স্মরণে উত্তর দিই, এনারা আছেন ওনারাও আছেন, মানে সব জায়গাতেই সব রকমই সুন্দরীরা আছে। ও আপনাদের দেশেও আছে, আমাদের দেশেও আছে, ওদের দেশেও আছে, সব দেশেই সুন্দরী আছে। এমনই যে সুন্দরীর বেশি সংখ্যা কোনো এক জায়গাতে বেশি হয়ে গেছে। কারণ যারা দেশ বিদেশ ঘোরেনি তাদের সঙ্গে এই আলোচনাটা দানা বাঁধে না, বড্ড একতরফা বক্তৃতার মতো হয়ে যায়। আর সবাই জানেন বক্তৃতা আড্ডার সবচেয়ে ডাঙর দুশ্মন, মানে বুঝলা, আড্ডা হচ্ছে না, তুমি কিছু বললো, ও কিছু বললো, ও কিছু বললো, তুমি যদি একটু ওটাকে বুঝিয়ে বলতে চাও ওদের রাগ উঠে যাবে। হ্যাঁ বেশি মানে জ্ঞান দিস না তো, যেটুকু জিজ্ঞাসা করবে সেটা ওকে বলতেও দিবে না, আবার জিজ্ঞাসাও করবে। তাই জন্য সংক্ষেপে বলে, শোন এনারাও আছেন ওনারাও আছেন, মানে সব জায়গায় আছে, সবাই আছে, বলে দিও, কাটিয়ে দিতে চাইছে। তাই বলছে সবাই জানেন বক্তৃতা হচ্ছে আড্ডার সবচেয়ে বড় দুশ্মন, শত্রু। এই সংসারে যদি কোনো শহরের সত্যকার হক্ক থাকে, হক্ক মানে হচ্ছে হক বা সত্য, উপযুক্ত প্রাণাভিরাম বিষয় নিয়ে আলোচনা করার, তবে কসম খেয়ে বলতে পারি সে শহর কায়রো। মানে যদি এই পুরো শহরের মধ্যে সত্য কথা নিয়ে আলোচনার জায়গা থাকে, তাহলে সেটা কেবলমাত্র আমি কসম খেয়ে বলতে পারি সেটা হচ্ছে কায়রো। কারণ কায়রোতে খাঁটি বাসিন্দা রূপে যুগ যুগ ধরে আছে গ্রিকরা, আছে আরবরা, আছে হাবসি, সুদানি, ইতালীয়, ফরাসিস, ইহুদি এবং আরও বিস্তর চিরিয়া। আবার চিরিয়া শব্দটা মানে বিস্তর ধরনের মানুষ এখানে আছে। এদের কেউ কেউ বোরকা পরেন বটে, মানে বুঝলা, কেউ কেউ বোরকা পরে বটে, তবু অক্লেশে বলা যেতে পারে কাফের দরজার দিকে মুখ করে বসে। মানে এখানে কিন্তু কাফেররাও থাকে। কাফের কারা? যারা বিধার্মিক বা অধার্মিক মানুষ, যারা অন্যায় কাজ করে, তারাও থাকে, একসাথেই থাকে, কিন্তু তারা অন্যদিকে মুখ করে বসে, ঠিক আছে? ওরাও কিন্তু ভদ্র, মানে জানে যে কি যারা বোরকা পরে আছে তাদের দিকে ওইভাবে তাকানো উচিত না, তারাও জানে, তাই জন্য মুখটা অন্যদিকে করে বসে। আড্ডা অনায়াসে নিজের মুখে ঝাল খেয়ে নিতে পারে, মানে আড্ডা দুর্দান্ত চলতে পারে দারুণভাবে। আর শীতকাল হলে তো পোয়া বারো মানে হচ্ছে ভাগ্য ভালো। ওই সময় যদি শীতকাল হয় তো আরও মজাই আলাদা, মানে আনন্দই আলাদা ওখানকার মানুষের।
কারণটা কি? বলছে কায়রোতে বছরে 2.5 ফোঁটা বৃষ্টি হয়। ভাবলা, সারা বছরে মাত্র 2.5 ফোঁটা বৃষ্টি হয়। সাহারার শুকনো হাওয়া যক্ষা রোগ সারিয়ে দেয়। সেই সময় ওই যে ওখানকার সাহারা মরুভূমি, সেখানকার সবসময় শুকনো বাতাস। তুমি ভাববে না যে শুধু ওখানে উষ্ণতা আছে, উষ্ণতাও আছে, বাতাসও আছে, এবং রাত্রেবেলা তো তীব্র ঠান্ডা, মরুভূমিতে যেমনটা হয়। দিনের বেলা মাত্রাতিরিক্ত উষ্ণতা, আর সন্ধ্যা পরে খুব তীব্র ঠান্ডা পড়ে যায়। তো বলছে সেই সময়কার যে সাহারের যে বাতাস কিনা, সেটা যক্ষা রোগ সারিয়ে দেয়। যক্ষা রোগ কোনটা? ওই যে টিবি রোগ, ওই যে খুব কাশি টাশি হয় না, ওই জাতীয়। ঠিক আছে। পিরামিড কায়রোর বাইরের ঠাই বসে ফুর্তি ফার্তির নামে কায়রো বে এখতিয়ার, এখতিয়ার মানে হচ্ছে অধিকার, বে এখতিয়ার মানে অধিকারের বাইরে। মসজিদ কবর কায়রো শহরে বেসুমার। শীতকালে না গরম না ঠান্ডা আবহাওয়া, সব শুদ্ধ জড়িয়ে মরিয়ে কায়রো ট্যুরিজমের ভূস্বর্গ এবং ট্যুরিস্টদেরও বটে। মানে বুঝলা, কায়রোতে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট জায়গা, মানে ট্যুরিস্টদের জন্য সবথেকে বেস্ট জায়গা হচ্ছে কায়রো। তুমি চলে যাও, সেখানকার আবহাওয়া তোমাদের যক্ষা রোগ সারিয়ে দেবে, স্বাস্থ্যবান করে দেবে তোমাকে। অত্যন্ত আরামদায়ক মানে শহর, এবং সেখানকার বিভিন্ন ধরনের মানুষও থাকবে। ঠিক আছে, সুন্দরী টুন্দরী সব থাকবে, তার পাশাপাশি নীল নদের বাতাস থাকবে, আর সেখানকার আবহাওয়া অত্যন্ত মুগ্ধকর। ঠিক আছে। তদুপরি মার্কিন লক্ষপতিরা আসেন নানা ধান্দায়, বুঝলা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লক্ষপতি মানুষরা কি করতে আসে? বিভিন্ন ধান্দায় আসে, মানে বিভিন্ন কাজে আসে। তাদের সন্ধানে আসেন তাবৎ দুনিয়ার ডাক সাইটে সুন্দরীরা, মানে বুঝলা। এবার ওই মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষপতি মানুষরা আসে, আর সেই লক্ষপতি মানুষদেরকে খোঁজে আসে কারা? অনেক অনেক সুন্দরীরা আসে। তাদের সন্ধানে, এবার এই সুন্দরীদের সন্ধানে আবার কারা আসছে? হলিউডের ডিরেক্টররা, মানে বুঝলা। আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে হলিউড। সেই হলিউডের ডিরেক্টর, পরিচালকরা আসে ওই সুন্দরী সুন্দরী নায়িকাদেরকে খুঁজতে ওখানে, এবং তারা সঙ্গে নিয়ে আসেন আরেক ঝাঁক সুন্দরী। অদ্ভুত ঘটনা, সুন্দরীতে সুন্দরী চারিদিকে। কিন্তু থাক, সুশীল পাঠক, মানে তোমরা হচ্ছে ভদ্র পাঠক, তুমি নিশ্চয়ই জানো কামিনী কাঞ্চন, কামিনী মানে হচ্ছে নারী, আর কাঞ্চন মানে হচ্ছে সোনা। সোনার মতো নারীর সম্বন্ধে আলোচনা শাস্ত্রে নিষেধ। মানে একটা ভালো বক্তব্য রাখতে গেলে ওখানে ওই সুন্দরী টন্দরী নিয়ে বেশি আলোচনা করতে নেই, কারণ তোমরা সুশীল ভদ্র পাঠক। ঠিক আছে। গুরুর বারণ, বলছে আমার গুরুদেবের বারণ আছে, হ্যাঁ, আমি ওই এইগুলো আলোচনা করতে গিয়ে আমি ওই সুন্দরী টন্দরী সম্পর্কে কথা বলবো না। ঠিক আছে। এইখান থেকে একটা পার্ট শেষ হলো। আরেকটা পার্ট হচ্ছে ছোট্ট পার্ট, সেটা বলছে মিশরি আড্ডাবাজরা, ওখানে ব্র্যাকেট অংশটাকে দেখবা, বিশাল বড় ব্র্যাকেট অংশ আছে 4 লাইনের। তো ব্র্যাকেট অংশটা বাদ দিয়ে আগে পড়ো, কেমন? মিশরি আড্ডাবাজরা দৈবাত একই আড্ডায় জীবন কাটান। বিষয়টা সবিস্তর বুঝিয়ে বলতে হয়, বুঝবা কেমন? মিশরের যে আড্ডাবাজরা আছে না, তারা মাঝে মাঝে কিন্তু ওই আড্ডার জীবনটাই কাটায়, মানে আর কিছু করুক না করুক আড্ডাও দিবেই, আড্ডা দিয়ে ওই জীবনটা কাটিয়ে দেবে। দৈবাত, এবার দৈবাত কখনো কখনো সে আড্ডা দিতে গিয়ে কী করে, সবিস্তর সেই বিষয়টা তোমাকে জানতে হবে। সেই ক্ষেত্রে এবার ব্র্যাকেট অংশটা যাও, বলছে দাঁড়ান ব্যাকরণে ভুল হয়ে গেল, মিশরি মাত্রই আড্ডাবাজ। খেয়াল করবা কি বলছে, মিশরি আড্ডাবাজ কথাটা বলার পর তিনি ক্ষমা চাইছেন আমাদের কাছে, বলছেন শোনো একটু ভুল হয়ে গেছে আমার ব্যাকরণে, কারণ মিশরি মানুষরা মানেই হচ্ছে আড্ডাবাজ, ও আড্ডা না দিলে হবে না। এমনকি সাদ জগলুল পাশা, সাদ জগলুল পাশা কে সেটা তোমাকে লিখতে হবে, একটু উপরে জায়গা আছে ওখানে লেখো, মিশরীয় বিপ্লবী ও রাষ্ট্রনায়ক। মিশরীয় বিপ্লবী ও রাষ্ট্রনায়ক। মিশরের বিপ্লবী আর রাষ্ট্রনায়কের নাম কি? সাদ জগলুল পাশা। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যদি এই সময় হঠাৎ করে আমাদের দেশের কোনো নেতা বা মন্ত্রী কোনো একটা কাফেতে ঢুকে এবং এত বড় বিখ্যাত একজন মানুষ, হ্যাঁ, রাষ্ট্রনায়ক বিপ্লবী মানুষ, তার সাথে কি আমরা সাধারণ মানুষ কথা বলতে পারবো? হ্যাঁ, মানে ভয় হবে। তখন তিনি হয়তো একা বসে আছেন টেবিলে, ওর সাথে সবাই যেতে চাইলেও সবাই যেতে পারছে না। তিনি এবার নিজের মন মতো মানুষকে ডেকে নেবে, ওই তুমি আসো তোমার সাথে একটু গল্প করি, আচ্ছা তুমি একটু আসো তোমার সাথে গল্প করি। ও নিজে বাছাই করে করে বেশ টিম তৈরি করে নেবে। আশ্চর্য মানুষ। তাই বলছে এমনকি সাদ জগলুল পাশা পর্যন্ত দিনে অন্তত একবার আড্ডার সন্ধানে বেরোতেন। মানে সেই বিপ্লবীটাও দিনে অন্ততপক্ষে একবার আড্ডা দিবে বলে ঘর থেকে বেরোতেন। তবে হ্যাঁ, তিনি কোনো টেবিলে গিয়ে বসলে কেউ সাহস করে সে টেবিলের ত্রিসীমানায় ঘেঁষত না। বোঝা যাচ্ছে বিষয়টা? সেখান থেকে তিনি চোখের ইশারায় একে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন। দৈবাত কখনো কোনো সময় একই আড্ডায় জীবন কাটাতেন, মানে একাই আড্ডা দিয়ে টাইম কাটাতেন। গেল কফি খেলো চলে আসলো একা একা। বিষয়টা সবিস্তর বুঝিয়ে বলতে হয়, মানে বিস্তারিতভাবে এটাকে ব্যাখ্যাটা বলে বোঝাতে হবে। এই মনে করুন আপনি রোজ আপিস ফেরার পথে কাফে দা নীলের উত্তর পূর্ব কোণে বসেন, সে টেবিলটাই আপনার জন 5 দোস্ত বসেন।
দোস্ত মানে বুঝলে তো, বন্ধু। আড্ডার ফুল স্ট্রেংথ 10 জন, মানে আড্ডাটা সবথেকে ভালো জমবে কখন বলো তো, যখন 10 জন থাকবে দলের মধ্যে। সবাই কিন্তু সব দিন এই আড্ডাতে আসতে পারে না, ঠিক আছে? হয়তো কোনোদিনও তুমি আসলে, কোনোদিনও ও আসলো না, কোনোদিনও ও আসলো, কোনোদিনও ও আসলো না, মানে 10 জন থাকলে বেটার হয়। বাট সব দিন তো সবাই আসতে পারে না, তাই জন্য বলছে যে তাই হরে দরে আপনার টেবিলে জন 5-7 নিয়মিত উপস্থিত থাকেন, মানে মোটামুটি 5-7 জন কিন্তু উপস্থিত থাকবেই। এছাড়া আপনি সপ্তাহে একদিন, এবার আপনার মানে ও নিজেরই কথা বলছে এক কথায়, আপনি সপ্তাহে একদিন, জ্বর 2 দিন, মনে হয় একদিন না হলে 2 দিন, বাড়ির পাশের সেমিরামিস কাফেতে, সেমিরামিস আরেকটা দ্বিতীয় কাফের কথা বলা হলো। এর আগের যে কাফেটা সেটার নাম কি ছিল? নীলনদ কাফে। এবার দ্বিতীয়টার কাফের নাম কি বলছে? সেমিরামিস কাফে। সেটার দক্ষিণ পশ্চিম কোণে বসছেন। এ আড্ডার সদস্যরা কিন্তু আপনার কাফেদা নীলের সদস্যদের বিলকুল চেনেন না। এবার কথা হলো, তুমি যদি সেমিরামিস কাফেতে যাও, সেখানে কিন্তু ওই বন্ধুগুলো নাই, ওই বন্ধুগুলো আছে নীলনদ কাফেতে। বলে এখানকার মানুষগুলো তোমাকে মোটেও চিনে না, কিন্তু তুমি কি হলো সপ্তাহে একদিন বা 2 দিন এই কাফেটা তো আসতে চাও, মানে তুমি আড্ডা দিতে চাও হরেক রকম মানুষের সাথে। এরা হয়তো চ্যাংড়ার দল। এবার বুঝবা বিষয়টা, ওইখানে বড় বড় মানুষগুলো লেখক টেখক মানে সব রকম মানুষ আছে, আর এই যে আছে এই সেমিরামিস, এই কাফেতে কিন্তু সব থেকে চ্যাংড়ার দল বেশি হয়। চ্যাংড়ার মানে অল্প বয়সী যুবতী, এই যুবকরা। এদের একটা উপায় কী বলো তো, এরা এমনভাবে কথাবার্তা বলে যেন এরা সব জানে। ধরো তুমি কিছু একটা বলতে যাচ্ছ, এমন ভাও দেখিয়ে বলছো যেন তোমার বাইরে কেউ জানেই না কেউ কিছু। তো লেখক কী করেন, এদের সাথেও এসে আড্ডা দিতে চান, যাই না একটু মজা নিই, একটু শুনি, কিছু জানি। তাই বলছেন এরা হয়তো চ্যাংড়ার দল, কলেজে পড়ে। তোমার কাছে কোশ্চেন আসবে কিন্তু, যে সেমিরামিস কাফেতে কারা মূলত আড্ডা দিত, তোমার লিখতে হবে কি, এরা হয়তো চ্যাংড়ার দল, মানে অল্প বয়সী যুবকদের দল, কলেজে পড়ে, কেউ কেরানিগিরি করে মানে চাকরি টাকরি করে, কেউ আছে বেকার, কেউ আবার ইন্স্যুরেন্স এজেন্ট। ইন্স্যুরেন্স কোনটা? ওই যে বিমা, LIC টেলাইসি হয় না, ওই জাতীয় বিভিন্ন বিমা করি বেড়ায়, তার অর্থ কিন্তু বেকার, তারাও কিন্তু এক অর্থে বেকার। এদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি, রাজনীতি। এরা সবসময় রাজনীতিকে গাল দিতে থাকে, হ্যাঁ বেকার টেকার আছি রাজনীতির কারণে। অর্থাৎ কোন পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকিয়া করেন, ওই যে পাশা নামটা হলো না বিপ্লবী, তো রাষ্ট্রনায়কদের নিয়ে গালি দেয়। যেমন আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা গালাগালি দিয়ে দিচ্ছি, উচিত নয় এতটা নিচ পর্যায়ে গিয়ে গালাগালি করা, আমরাই তো ওকে সিলেক্ট করেছি। তবে সেই ক্ষেত্রে বলি, যখন এরা কথা বলে এই ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা, তারা কি করে, সঙ্গে সঙ্গে বলে দেয় অমুক পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকিয়া করেন। পরকিয়া মানে বুঝো, নিজের স্বামী থাকতেও অন্য একজন পুরুষের সাথে ঘুরে বেড়ায়, বা নিজের স্ত্রী থাকতেও অন্য কোনো মহিলার সাথে ঘুরে বেড়ায়, এটাকে বলছে পরকিয়া করা। তার বোনপো পার্টিতে ভালো নকরি পেয়ে গেল, কিংবা আলোচনার বিষয়বস্তু সাহিত্য। বলছে এই যে ছেলেরা আলোচনা করে না, আলোচনা করে এটা বলে যে অমুক মিনিস্টারের অমুক জনের ছেলে কি বউ অমুক জনের সাথে সময় কাটালো, তার ফলে নিজের বোনপো মানে বোনের পুত্র বা আর কেউ কারো কিন্তু চাকরি টাকরি হয়ে গেল, আর আমাদের হলো না। এই ধরনের কথা এরা বলতে চায়, ঠিক আছে। তার পাশাপাশি এরা সাহিত্য নিয়ে কথা বলে, অর্থাৎ কোন প্রকাশক 1000 বই ছাপানোর নাম করে 3000 বই ছাপিয়ে বেশ 2 পয়সা কামিয়ে নিয়েছে, সেই সব গল্প এরা করে। মানে বুঝলে, মানে দুনিয়ার সবাই খারাপ আর এই যুবকরা ভালো, এই জিনিসটা প্রমাণ করার কোথাও চেষ্টা করে। তাছাড়া অবশ্যই দুনিয়ার হাজারো জিনিস নিয়ে আলোচনা হয়, তা না হলে আড্ডা হবে কেন? এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা, মানে হচ্ছে এই আড্ডার সদস্যরা হচ্ছে সবাই সব কিছুই জানে, এমন ভাব করে। এরা মিশর তথা তাবৎ দুনিয়ার এত সব গুজ্জ মানে হচ্ছে গোপন এবং গরম গরম খবর রাখেন, যে এদের কথাবার্তা হাবভাব দেখে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না যে এদের প্রত্যেকের চোখের সামনে এক অদৃশ্য অশ্রুত টেলিপ্রিন্টার জিনিসটা কি, অদৃশ্যভাবে আপনি যে পদ্ধতিতে জেনে যাবেন সেটাকে বলছে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। সাইটে লিখে নিতে পারো, টেলিপ্রিন্টার জিনিসটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, বাংলাতে লিখতে পারো ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। সেটার মাধ্যমে তারা হয়তো খবর টবরগুলো পেয়েছে, তাই জন্য সবার সাথে আলোচনা করছে, এবং সে খবরের যোগান দিচ্ছেন রাসার বেরিয়া। এই বেরিয়াটাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো ওই ছেলেগুলো কাদেরকে গালাগালি করছে, রাজনীতিবিদদেরকে, আবার বদনাম করছে কাদেরকে, যারা সাহিত্যের অর্থাৎ বই ছাপাই যে প্রকাশক তাদের গালি দিল। পাশাপাশি তিনি বলছেন যে লেখক বলছেন যে এই ছেলেগুলোকে এগুলো খবর দেয় কে, এত গোপন কথাগুলো কে দেয়?
বোধহয় গোপনে কেউ আছে। কে আছে? উত্তরে বলছে রাসার বেরিয়া। বেরিয়াটা কে ছিল? একজন নারীবাদী কর্মী এবং লেখিকা। আবার জার্মানির হিমলার, তোমাদের নাৎসি বাহিনীর কথা মনে আছে? হিটলারের তৈরি করা নাৎসি দল, নাৎসি বাহিনী, সেই ভয়ঙ্কর দলের পুলিশ বাহিনীর মধ্যে একজনের নাম ছিল, পুলিশের নাম ছিল হিমলার। সেও খুব ডেঞ্জার। আর কলকাতার টেগার্ট। টেগার্ট কে ছিল? বলছি টেগার্ট হচ্ছে ব্রিটিশ ভারতবর্ষের, এই কলকাতাতেই ব্রিটিশদের মধ্যে একজন পুলিশ ছিল কুখ্যাত। একটা হয় বিখ্যাত মানে ভালো, আর কুখ্যাত খারাপ, খারাপ পুলিশ ছিল, খুব সাংঘাতিক পুলিশ। এরাই বোধহয় এদেরকে খবর টবরগুলো দিয়ে পাঠায়, নাহলে এরা জানে কী করে ছেলেগুলো এত এত গোপন খবর এরা কি দিয়ে পাঠাচ্ছে? রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্জব মানবেন, তাজ্জব মানে অবাক হয়ে যাবেন, এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে। দারুণ কথা বললো যে আমাদের দেশে এত পাওয়ারফুল ছেলেগুলো আছে, এরা সব জানে, এদেরকে ছাড়া মিশর এবং অন্যান্য দেশগুলো চলছে কি করে। এটা জেনে আপনি অবাক হয়ে যাবেন, এরা তো সব জানে, আমার দেশের ছেলেগুলো, এই অল্প বেশি ছেলেগুলো সব জানে। এরা বেকার টেকার সব কিছুর কারণ হচ্ছে রাজনীতি, সাহিত্য, সব কিছুতে এদের দোষ, এরা দোষ খোঁজে, মানে এরা সব জানে। তাহলে এদেরকে বাদ দিয়ে মিশর এবং তাবৎ তাবৎ দেশগুলো চলছে কিভাবে, এটা আপনি অবাক হয়ে ভাববেন। আপনার মনে আর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না যে এদের যদি মস্কো, বার্লিন, লন্ডন, দিল্লির বড় কর্তা বানিয়ে দেওয়া হয়, মানে বুঝলা, চায়ের দোকানগুলোতে দেখবা মাঝে মাঝে এমন গোল মিটিং হয়, মানে ওরা ইতিহাস থেকে ভূগোল, ভূগোল থেকে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান থেকে ফিলোসফি, সমাজ, সব বিষয়ে নাক গলাতে পারে। এমনকি প্রধানমন্ত্রীর চেয়ারটা কবে খসে পড়বে সেটাও তারা জানে, এবং প্রধানমন্ত্রীর চেয়ারটা কাকে দেওয়া উচিত সেটাও তারা জানে, এবং কে খেলাতে জিতবে সেটাও তারা জানে। অদ্ভুত অদ্ভুত সব ব্যাখ্যা তারা দিতে থাকে, ডায়লগ, আড্ডা দিতে থাকে। তো এই আড্ডাবাজদের মানুষগুলোকে দেখলে মনে হয় এদেরকেই যদি চেয়ারটাতে বসিয়ে দেওয়া যায়, সব থেকে সেরা মানের চেয়ারটাতে, দেখি তো এরাই বেশি দেশটাকে সামলাবে, এমনভাবে কথা বলে এরা। তাই বলছে যে আপনার মনে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না যে এদের যদি মস্কোতে কিংবা বার্লিন কিংবা লন্ডন কিংবা দিল্লির বড় কর্তা বানিয়ে দেওয়া যায়, তবে দুনিয়ার কুল্লে সমস্যার সাকুল্যে সমাধান এক লহমাই হয়ে যাবে। মানে যত সমস্যা আছে দেশের, সব সমস্যার সমাধান এরা এক মুহূর্তেই করে রেখে দেবে। ঠিক আছে? মনে মনে বললেন, হাই দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। গোটা দুনিয়াকে বলবে, হে দিল্লি, হে বার্লিন, হে মস্কো, হে লন্ডন, তোমরা জানো না যে তোমরা কাকে হারিয়েছ। এই বাঙালি ছেলেগুলোকে তোমরা পাওনি, যাদেরকে আমরা পেয়েছি। কেমন তোমরা কি হারিয়েছ তা তোমরা জানো না। আপনি এদের চেয়ে বছর 10 বড়। লেখক এই ছেলেগুলো থেকে মোটামুটি প্রায় 10 বছরেরও বেশি কিন্তু বড় হবে। তাই এরা আপনাকে একটুখানি সমীহ করে, যদিও আর না হয়ে বিড়ি টানে। তাই না? একটু ভদ্র, একটু বড় মানুষ দেখলে আমরা, আমাদের ছেলেরা কি করে, একটু আড়ালে গিয়ে বিড়ি ফুঁকে, তাই না? তাই এই ছেলেগুলো কি হয়, একটু আড় করে, একটু সমীহ মানে একটু ভয়, একটু শ্রদ্ধা দেখিয়ে আপনাকে একটু আড় করে তারা বিড়ি টানবে। কারণ এই দেশে সে রেওয়াজটা তেমন নেই, মানে এই দেশে ওই মানে মানুষকে দেখে একটু সম্মান টম্মান করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ও এমনি ফুঁকে যাবে। আপনি নিতান্ত বিদেশি বলেই এই আড্ডায় ছিটকে এসে পড়েছেন, মানে বিদেশি মানুষ আপনি, তাই জন্য এই আড্ডাতে ছিটকে এসে পড়েছেন। আপনার আড্ডার জায়গা তো অন্য জায়গা। এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই, মানে বুঝলে, আগের আড্ডাটা কোথায় ছিল, ওই যে নীলনদ কাফে, সেখানে নিয়ে গিয়ে এদেরকে কিন্তু কোনো কাজে লাগবে না। আমি নিয়ে গিয়েছিলাম, বেচারি সেখানে রাটি কাটেনি, মানে বুঝলা, আমাদের ওই বিজ্ঞ বিজ্ঞ মানুষদের আলোচনায় এই ছেলেগুলোকে একবার নিয়ে গেছিলাম। তো যাকে নিয়ে গেছিলাম তার মুখ থেকে একটা কথা বেরোচ্ছিল না, এখানেই যত এরা লাফাই। আর ওখানে না যেমনটা হয় না আমাদেরও, ছেলেমেয়েদের মধ্যে হয় না, যে ধরো স্কুলে হেড স্যারের অফিসে গিয়ে কিছু বলতে হবে, বন্ধুবান্ধবরা লাফালো খুব ক্লাসের মধ্যে, যাবো, আর ঠিক স্যারের রুমের কাছে গিয়ে ধাক্কাধাক্কি, কে যাবি, কে হবি বলির বকরা, ধাক্কাধাক্কি। ওই যে রা মানে হচ্ছে আওয়াজ, মানে ওই সে এই আড্ডাতে থাকার সময় এদের কত বড় বড় লেকচার। আর যখন সেই বড় বড় জায়গাতে নিয়ে গেলাম, বড় কাফেতে, নীলনদ কাফেতে, সবার সামনে, যে তোমার যা বলার বলো, তো এখানে সব বড় বড় মানুষগুলো আছে, আর একটা কথা বলতে পারে না বেচারা, রা বলতে পারে না সে। তারপরে কি বলছে, সেখানে বেচারি সেখানে রাটি কাটেনি, অর্থাৎ একটা কথা বলতে পারেনি, যদ্যপি দুসরা আড্ডাতে সেই তরপাতো সবচেয়ে বেশি, মানে বুঝলা, লাফাতো সবচেয়ে বেশি। এরকম একটা জায়গায় আমার মনে পড়ছে যে বন্ধুবান্ধবরা সব গল্প করছে, এও কিছু বলছে, ও কিছু বলছে, ও কিছু বলছে, একজন খুব লাফাচ্ছে যে কিছু বলতে চাইছো, আবার অন্যজনকে ডিস্টার্ব করছে, ও বলছে তখন ও বলছে, ও কিছু বলছে তখন তুমি বলছো কথা, এ কিছু বলছে তখন তুমি কিছু বলছো। আমি উঠে গিয়ে কী করলাম, মাউথ পিসটা নিয়ে গিয়ে তোমার মুখের সামনে ধরলাম, বল তুই কী বলছিস বল। আর যখন তোমাকে বলতে বলেছি না, তখন তুমি গেছো সব ভুলে, তখন আর কী বলবা, জয় হিন্দ বন্দে মাতরম হয়ে গেল, আর কি বলা যাবে, তুমি সব ভুলে গেছো।
সেটাই হচ্ছে যে সবচেয়ে বেশি তরপাত ওদিকে, সেই এসে এখন চুপ হয়ে গেছে। তাছাড়া আপনি মাসে 1 দিন কিংবা 2 দিন শহর থেকে মাইল 3 দূরে একটা কাফেতে যান। আপনার এক বন্ধু সে কাফেরটার উপর তলায় থাকেন, খাসা জায়গা, দারুণ জায়গা, সামনে নীলনদ বয়ে যাচ্ছে। আপনারই বন্ধু এখানকার এ আড্ডার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাকে প্রথম খুঁজবেন কাফেতে, সেখানে না পেলে অবশ্য তার ফ্ল্যাটে যেতে পারেন, তাতে কিন্তু লাভ হবে না, মানে আপনার বন্ধুকে কিন্তু সেদিন আপনি খুঁজে পাবেন না। এবার এই প্রবন্ধটা শেষ হচ্ছে কিভাবে? এ কাফে আপনাকে উদ্বাহু হয়ে অভ্যর্থনা করবে। উদ্বাহু মানে 2 হাত উঁচু করে, উদ্বাহু করে আপনাকে অভ্যর্থনা করবে, অর্থাৎ ওয়েলকাম ওয়েলকাম, যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই। মানে বুঝলে, মাঝে মাঝে আপনি মাসে 1 দিন বা 2 দিন শহর থেকে একটু দূরে আরেকটা কাফেতে যান। সেখানে খুব যাওয়া হয় না, মাঝে মাঝে যাওয়া হয়, কারণ আপনার এক বন্ধু সেই কাফেটার উপর ঘরেই কিন্তু থাকে। এবার তিনি যোগাযোগ করে দিয়েছিলেন এই কাফেটার সাথে, ফলে আপনি যখন যাচ্ছেন মনে হবে যেন কাফেটা আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, আসুন আসুন, এতদিন পর মনে পড়লো, হ্যাঁ আমরা তো 2 বন্ধু, কতদিন হারিয়ে গেছিলাম, কাফেটা যেন আপনাকে বলবে। কারণ আপনি এখানে আসেন কালেভদ্রে মানে কখনো সখনো, মানে মাঝে মাঝে। আপনাকে পেয়ে এদের বিশেষ আনন্দ, কারণ পক্ষাধিক কাল ধরে তারা যেসব বিষয় কেটে ঘুটে ঘষে পিটে চাটনি বানিয়ে ফেলেছিল, সেগুলো তারা নূতন করে হাড় কুটে ঢুকিয়ে রামদা ওঁচাবেন। ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। 1 মাস 1.5 মাস ধরে তুমি সেখানে যাওনি, তো সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো অন্যান্য বন্ধুদের সাথে। এবার অন্যান্য মানুষগুলো আপনাকে দেখে বলবে, আসুন আসুন আসুন, বসুন তো, আপনার সাথে অনেক কথা আছে, কতদিন গল্প হয়নি আপনার সাথে, বসুন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত বলুন তো। আপনি বুঝতে পারবেন অনেক দিন ধরে আপনি আসেননি, সেই সময়ে এরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে, এবং সেই আলোচনারই একটা অংশ আপনার জন্য রেখেছে যে আপনি কি বলতে চান, সেই বিষয় আপনাকে দিয়ে বলাতে চাই। এবং যেগুলো তারা কেটে কুটে একবারে বিভিন্ন সময় ধরে পক্ষকাল, মানে 15 দিন পার করে গেছে, কেটে কুটে এখন শেষ করে দিয়েছেন, ঘষে পিঠে চাটনি করে দিয়েছে যেগুলো আলোচনা, সেই আলোচনাগুলোকে আপনাকে দিয়ে রামদা ওঁচাবেন। রামদা মানে কি বলতো, পাঁঠা বলি দেওয়ার সময় যে বড় কাতাটা থাকে না, মনে হবে আপনি যেন সেই কাতা, সেই টপিকগুলোকে আপনি আরও কুচি কুচি করে খাটবেন, যেগুলো বিষয় ওরা অলরেডি চাটনি বানিয়ে দিয়েছে। কিন্তু আপনি যাই বলেন না কেন, আপনার রায় জানতে চাইবে ওরা, না আপনি কি বলছেন, আমার মতামত ঠিক নাকি ওর মতামত। ধরো আমি বললাম ভারতীয় সুন্দরী, মানে ভারতীয় নারীরা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দরী, আর তুমি বলো না আমেরিকান নারীরা হচ্ছে সবচেয়ে সুন্দরী, ও হচ্ছে চীনা নারীরা হচ্ছে সুন্দরী। এবার তুমি বলছো যে ভারতীয় নারীরা তো কালো, আমি বললাম চীনা নারীগুলোর তো চোখ দেখা যায় না এমনি করে, ঠিক আছে, তো কোনটা বেশি বেটার হবে? তখন কি হবে, মাঝখানে আসলো হয়তো শাবনাম, সে যখন আসলো লেখকের মতো করে, আমরা সবাই মিলে বললাম, বলুন তো আপনি কাকে সাপোর্ট করবেন, আমাকে না ওকে না ওকে। এইবার তুমি টেনশনে পড়লা, তুমি যেটাই বলো না কেন ওই ব্যাখ্যা ট্যাখ্যা দিলে হবে না, যে কোনো একজনকে সাপোর্ট করতে হবে তোমাকে। এখন তুমি বিপদে পড়লা, কি করবে? মানে আমরা যেসব বিষয় নিয়ে আগেই আলোচনা করে ঝগড়াঝাটি করে চাটনি বানিয়ে দিয়েছি, সেগুলো দিয়ে তোমাকে এখন কাটাবে, যে তুমি কাটো আর তুমি এখন মতামত দাও। যে রায় দিন না কেন আপনার উদ্ধার নেই, মানে তুমি যা রায় দাও না কেন তার বিরুদ্ধে মানুষগুলো কিন্তু এবার তোমাকে নেবে, যে বলুন কি করে বুঝলেন আমার দেশের মেয়েরা সুন্দরী নাই। আশ্চর্য কথা। আপনি যদিও গাধার দেশের লোক, এখানে ভাববা না এই গাধা মানে কি, গাধা মানে গাধা পশু এরকম না, এই গাধার দেশের লোক। আপনি অবশ্য 100 বার ওদেরকে বলেছেন যে না রে বাবা, আমি গাধার দেশের মানুষ বটে, কিন্তু আমার সঙ্গে গাধার কোনো প্রকারের সাক্ষাৎ যোগাযোগ হয়নি, আমি অত বড় মাপের মানুষ না। এখানে গাধা বলতে কাকে বলছে? গান্ধী, মহাত্মা গান্ধী। ওরা বলতে চায় যে আপনি তো গান্ধীর দেশের মানুষ, আপনার তো অনেক বুদ্ধি সত্যি, আপনি একটু বলুন তো বুঝিয়ে। তখন তো আপনি বলতে চাইবেন সবসময় যে আমি গান্ধীর দেশের মানুষ, কিন্তু গান্ধীর সাথে কোনোদিনও আমার সাক্ষাৎ হয়নি, আমার আলোচনা হয়নি, উনি একজন বিশাল মনের মানুষ, আমি সামান্য মানুষ, আমি কি করে বলবো এটার উত্তর, ঠিক আছে? কিন্তু তাতে করে কোনো ফায়দা ওতরায় না, মানে আপনার কোনো কথা শুনবে না ওরা। যদিও আপনার জ্ঞানগম্যিতে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি যে এত বড় লেখক, আপনি শিক্ষিত মানুষ, সে বিষয়ে ওদের কোনো সন্দেহ নাই। কিন্তু তার উপরে কারণ আপনি গুষ্ঠ ষষ্ঠেন্দ্রিয়, গুহ্য মানে কি? গুহ্য মানে হচ্ছে গোপন, ষষ্ঠেন্দ্রিয় মানে হচ্ছে জ্ঞান বা অনুভবের ক্ষমতা ধারণ করেন ইত্যাদি ইত্যাদি, তবু স্বীকার করতে হবে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনাকে স্বীকার করতে হবে আপনি অনেক জ্ঞানী মানুষ, তারপরে তো আপনি ওদের আলোচনার সমাধান করতে পারবেন না। যাই হোক, আপনি নির্ঘাত শেষ বাস মিস করবেন, মানে এই সব আলোচনা করতে করতে কাফেতে বসে আপনার কি হবে, শেষ বাস, বাড়ি ফেরার শেষ বাসটা মিস করবেন। তখন আপনি কি করবেন? বন্ধুর ফ্ল্যাটে যাবেন, ওই যে উপর ঘরে, হ্যাঁ, বন্ধুর ফ্ল্যাটে সোফার উপর গিয়ে চতুর্থ জাম মানে হচ্ছে ভোর রাত্রি, ওটাও কমপ্লিট করবেন, যাপন করে পরদিন সকালবেলা বাড়ি ফিরবেন। এই হচ্ছে প্রবন্ধ, সবচেয়ে বড় এবং একটু হলেও জটিল, বাট একবার
হবে না, দুবার তিনবার শুনবে বা পড়বে, তাহলে দেখবা এটা সহজ, জলের মতো সহজ লাগবে। কেমন মজাদার আছে ব্যাপারটা, রসিকভাবে তিনি লিখেছেন।